আচ্ছা, থার্সডে পরে কি স্কুলের কোনো ক্লাস হয়েছিল? না। শুনতে পাচ্ছিস ল্যাপটপ চার্জার লাগানো আছে? হ্যাঁ। ফোনে চার্জ আছে না? হ্যাঁ। হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হ্যাঁ। সামনে নোটবুকটা খুলে নিস আর ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ। আচ্ছা, তো তোদের যেহেতু ল্যামডা ফাংশন করিয়েছিল সেই কারণে আজকের কন্টেন্টের মধ্যে আমি ল্যামডা ফাংশনও রেখেছি, ল্যামডা এক্সপ্রেশন ফাংশন নয়। হুম। আর তার সাথে বাকি আমাদের পড়ে থাকলে হচ্ছে স্কোপ আর ওই মিউটেবিলিটি অ্যান্ড ইমিউটেবিলিটি অফ প্যারামিটার্স, ওটাও আজকের ইসেতে আছে। তো দেখি কতদূর শেষ হয়। সেই হিসাবে আচ্ছা। আইদার আজকেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আইদার অথবা আরেকটা দিন হয়তো আমাদের লাগতে পারে। হুম। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে স্কোপ রুলস অফ এ ভেরিয়েবল। এবার স্কোপ কি? জাভাতে তুই মনে করে দেখ, জাভাতে যখন তুই কোনো ফাংশন লিখতি বা কোনো মেথড লিখতি, সবসময় তুই ব্লকটা কিন্তু দুটো ব্রেসেস দিয়ে ইন্ডিকেট করতি, রাইট? হুম। এবার এই দুটো ব্রেসেস এর মধ্যে যখনই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার্ড হতো, সেই ব্রেসেস এর মধ্যেই এই ব্রেসটাকে চেনা হতো, হ্যাঁ। রাইট? এর বাইরে এই ভেরিয়েবলকে কেউ চিনতো না, মানে কেউ রেফার করতে পারবে না, রাইট? হ্যাঁ। তো অনেকটা এটার অ্যানালজি আমি এইভাবে দিতে পারি। ফর এক্সাম্পল, তুই বাটাতে থাকিস, ঠিক আছে? তো এবার আমি যদি তোর বাড়ির আশেপাশে, মানে তোর নেইবারহুডে, যে যদি তোর ব্যাপারে যদি খোঁজ করি যে স্বয়মের বাড়ির লোকেশনটা আমাকে একটু দাও, তাহলে লোকেরা তোকে চিনবে আর হয়তো আমাকে তোর বাড়িতে পয়েন্ট আউট করে দেবে, রাইট? হুম। ইনফ্যাক্ট আমি যদি তোর বাড়িতে গিয়ে তোর ব্যাপারে খুঁজি, তোর ব্যাপারে জিজ্ঞেস করি, ধরনের কাকিমাকে জিজ্ঞেস করলাম বা কাকু এসছে কাকুকে জিজ্ঞেস করলাম, তখনও তোকে ডেকে দেবে। তো তার হুম। মানে কি, তোর নেইবারহুডে, তোর পাড়াতে আর তোর বাড়িতে তোকে লোকেরা চেনে। তো ইয়োর হ্যাঁ। স্কোপ ইজ, আর আর তার সাথে হচ্ছে তোর স্কুলেও তোকে চেনে, রাইট? হুম। তো এবার তোর স্কুলে বা তোর পাড়াতে বা তোর বাড়িতে গিয়ে যদি আমি তোর খোঁজ করি, তাহলে পরে তারা তোকেই একমাত্র আমাকে দেবে, মানে রেফার হ্যাঁ। করে দেবে বা তোকে ডেকে দেবে, রাইট? হুম। কিন্তু আমি যদি তোর খোঁজ এখন যে অন্য কোনো জায়গায় করি, পারহ্যাপস আমি যদি এখন শিয়ালদাতে গিয়ে তোর খোঁজ করি, হুম। অবভিয়াসলি তোকে এক্স্যাক্টলি কেউ পিন পয়েন্ট আউট করে আমাকে দিতে পারবে না, না। রাইট? তো এটাই হচ্ছে স্কোপের ব্যাপারটা, যে কোন এরিয়ার মধ্যে কোনো একটা কোড বা কোনো একটা পার্ট অফ কোড বা ভেরিয়েবল অ্যাক্সেসেবল, ঠিক আছে? তো এবার স্কোপ রুলস অফ এ ল্যাঙ্গুয়েজ কি ডিনোট করে? দ্য স্কোপ রুলস অফ এ ল্যাঙ্গুয়েজ ডিসাইডস in which parts of the program a piece of data or code would be known and be accessed or be accessible, ঠিক আছে? তো এবার আমরা জাভাতে যখন স্কোপ রুলস এর ব্যাপারে শিখেছিলাম, তখন ইট ওয়াজ কোয়াইট ইজি ফর আস, কারণ ওখানে দুটো ব্রেসেস থাকবে, একমাত্র সেই ব্রেসেস এর ভিতরেই সেই ভেরিয়েবলটাকে বা সেই ফাংশনটাকে জানা হবে, ওর হ্যাঁ। বাইরে কেউ যে জানতে পারবে। বাট পাইথনে তো আমরা ব্রেসেস ইউজ করি না, রাইট? তাহলে পাইথনে স্কোপ রুলসটা কিভাবে ডিফাইন সেটা আমাদেরকে জানতে হবে। তো এবার পাইথনে ব্রডলি স্পিকিং স্কোপ দুটো টাইপের হতে পারে, আইদার গ্লোবাল স্কোপ বা লোকাল স্কোপ। এবার হ্যাঁ। এই যে গ্লোবাল স্কোপটা আছে, দিস স্কোপ ইজ ইন রিলেশন টু দি মডিউল অর দ্য ফাইল। আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি তখন আমরা বেসিক্যালি পাইথনের একটা মডিউল তৈরি করি বা একটা পাইথনের প্রোগ্রাম ফাইল তৈরি করি। হুম। তো সেই ফাইলের মধ্যে আমরা যে ভেরিয়েবলস বা যে ফাংশনস গুলোকে ডিফাইন করেছি, দোজ ফাংশনস এন্ড ভেরিয়েবলস হ্যাভ আ গ্লোবাল স্কোপ। লোকাল স্কোপ কিসের মধ্যে আসছে? লোকাল স্কোপ হচ্ছে যদি আমরা কোনো ভেরিয়েবল বা কোনো একটা ফাংশনকে আরেকটা ফাংশনের মধ্যে ডিফাইন করি, তাহলে পরে সেটা লোকাল স্কোপের মধ্যে পড়ছে, মানে ইট উইল অনলি বি নোন ইনসাইড অফ দ্যাট ফাংশন। তো এটা আমি আর একটু ব্রডলি এর মধ্যে ডিসকাশনে যাব, তার আগে তুই এটা লিখে নে, তারপর আমি পরের স্লাইডে যাচ্ছি। এমনি স্কোপের ব্যাপারটা বুঝেছিস তো? হ্যাঁ। ঠিক আছে। তো এবার আমি যখনই এই গ্লোবাল স্কোপ বা লোকাল স্কোপ নিয়ে কথা বলবো, এখানে সবসময় একটা টার্ম খুব উঠবে, within which a name is legal and accessible. This name is valid inside of global scope. This name is valid inside of local scope. তো এই নেমটা কি রেফার করছে? এই নেমটা বেসিক্যালি রেফার করছে কোনো ভেরিয়েবলের নাম বা কোনো ফাংশনের নাম, বা পরবর্তীকালে যদি ক্লাসেস তোদের সিলেবাস থাকে তাহলে এই ক্লাসের নামটাও রেফার করছে, রাইট? হ্যাঁ। তো দ্য নেম, যখন আমি নেম বলবো, নেম শুড উইথ রেফার ভেরিয়েবল নেম, ফাংশন নেম অর ক্লাস নেম, ঠিক আছে? আচ্ছা স্যার, এই মডিউলার ফাইল বোঝাতে কি? হ্যাঁ, মানে মডিউলার ফাইল বলতে গেলে সেম জিনিসই। পাইথনের মধ্যে যখনই তুই কোনো একটা প্রোগ্রাম লিখিস, দ্যাট প্রোগ্রাম ইজ এসেনশিয়ালি আ ফাইল, অ্যান্ড ইটস এ মডিউল অ্যাজ ওয়েল।
এবার মডিউল মানে কি, তুই আরেকটা প্রোগ্রাম থেকে তোর, ধরে নে তুই দুটো প্রোগ্রাম লিখলি, ওকে, লেটস সে আই নেম দ্য ফার্স্ট প্রোগ্রাম অ্যাজ প্রোগ্রাম 1, আর এটা ধরে নে প্রোগ্রাম 1.py আছে, আর তুই সাপোজ আরেকটা প্রোগ্রাম লিখলি হচ্ছে প্রোগ্রাম 2, হ্যাশ উড নট বি আ লিগাল নেম বাট স্টিল আমি এখানে জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, এন্ড দিস ইজ ইউর সেকেন্ড ফাইল, ঠিক আছে। বোথ অফ দেম আর সেপারেট মডিউলস, মানে কি এরা দুজন দুটো ডিফারেন্ট কাজ সাপোজ অ্যাকমপ্লিশ করে, ঠিক আছে। তো দিস ইজ মডিউল 1 অ্যান্ড দিস ইজ মডিউল 2। তো এবার তুই চাইলে প্রোগ্রাম 2 তে প্রোগ্রাম 1 কে ইম্পোর্ট করতে পারিস, বা প্রোগ্রাম 1 এ প্রোগ্রাম 2 কে ইম্পোর্ট করতে পারিস। সেটা তুই ইম্পোর্ট কেন করবি? টু ইউজ দি ফাংশনালিটিস অফ দ্যাট প্রোগ্রাম। তো এর মধ্যে তুই যা ফাংশনস, যা ক্লাসেস, যা ভেরিয়েবলস ডিফাইন করেছিস, you will be able to access those from program 1 if you import program 2 into program 1। ব্যাপারটা বুঝেছিস? তো বেসিক্যালি তুই নিজের প্রোগ্রামকে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলসে বা ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলস এর মধ্যে সেপারেট করে রাখছিস। তো সেই কারণে এটাকে মডিউল বলা হয়। এই ইম্পোর্ট স্টেটমেন্টের ব্যাপারটা আমি পরে আসবো, ঠিক আছে, পরের slide যাওয়া যাক। আচ্ছা, এবার হচ্ছে গ্লোবাল স্কোপ। তো এনি নেম when it is declared within the top level segment, top level segment মানে কি, মেইন সেগমেন্ট। আমাদের প্রোগ্রামে দুটো পার্ট হয়, একটা হচ্ছে পুরোপুরি ফাংশনস, আর তারপরে হচ্ছে ফাংশনস এর নিচে বা উপরে আমরা যেই জায়গাটা লিখি। তো এই ফাংশনস বাদে যে এইটুকু জায়গাটা পড়ে থাকছে সেটাকে আমরা টপ লেভেল সেগমেন্ট বা মেইন সেগমেন্ট বলছি। So any name, variable name, function name, class name declared within the main segment is known as the global scope, ঠিক আছে। এবার যেই নেম গুলো গ্লোবাল স্কোপের মধ্যে ডিফাইন করা হয় বা ডিক্লেয়ার করা হয়, দে ক্যান বি ইউজড ইনসাইড অল পার্টস অফ দ্য প্রোগ্রাম। তুই গ্লোবাল স্কোপের মধ্যে একটা ভেরিয়েবল ডিফাইন কর, সেই ভেরিয়েবলটা তুই তোর প্রোগ্রামে অল থ্রু আউট ইউজ করতে পারবি। এটা হচ্ছে গ্লোবাল স্কোপের তোর সব থেকে, অবভিয়াসলি গ্লোবাল মানে কি সব জায়গায় ইউজ করা যায়, রাইট। ইনফ্যাক্ট গ্লোবাল ভেরিয়েবলস কি জিনিস? গ্লোবাল ভেরিয়েবলস আর দোজ ভেরিয়েবলস which have been declared in the top level segment or the main segment of a program, which is also referred to as the global scope. তো এই তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। গ্লোবাল স্কোপের ব্যাপারে কোনো কোয়েশ্চেন আসলে পরে এই তিনটে জায়গার পয়েন্ট তোদেরকে ইনক্লুড করতে হবে। এটা একটু লিখো। তোর এর আগে ফিজিক্স ক্লাস ছিল না? না, আজকে সকালে। আচ্ছা, দুপুরে ঘুমিয়েছিলি নাকি সেই মোবাইলে ঘাটছিলি? না, তুমি কেমিস্ট্রি কালকে হাতে ব্যথা করছিল, তো লিখতে পারিনি বিষয়টা। তো সেটা লিখছিলি। হাতে কি হয়েছে? আর রাত্রেবেলা বাজেভাবে শুয়েছি, হয়তো নার্ভ একটা ফুল হয়ে গেছে পুরো হাতে। আচ্ছা, তো দেখ, তোর আজকে যদি মনে হয় লিখতে অসুবিধা হচ্ছে তাহলে নাও লিখতে পারিস, আমি তোকে স্লাইড দিয়ে না দেবো। না, কি বলবো, মা ওই স্প্রে লাগিয়েছি হ্যাঁ, আর বলেনি, ক্র্যাম্পস হয়েছিল নিশ্চয়ই। হয়ে গেছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা লোকাল স্কোপে চলে আসি। তো লোকাল স্কোপ মানে কি? Whenever a name is declared inside of a function body, then that variable or that name is said to have a local scope। বা লোকাল স্কোপ মানে কি? সেই ভেরিয়েবলটাকে আমরা একমাত্র, বা সেই ভেরিয়েবল হোক বা সেই ফাংশন হোক, আমরা একমাত্র সেই ফাংশনের ভিতরে তাকে অ্যাক্সেস করতে পারবো। সেই কারণেই দেখ, যখন তুই ফাংশনস এর প্রোগ্রাম লেখা শুরু করেছিলি এর আগের ক্লাসে, তখন আমি তোকে বারবার বলতাম
কি ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটাকে তুই বাইরে অ্যাক্সেস করতে পারবি না। দি অনলি ওয়ে আ ফাংশন ক্যান কমিউনিকেট উইথ দি আউটসাইড ওয়ার্ল্ড ইজ থ্রু দি রিটার্ন স্টেটমেন্ট অ্যান্ড গ্লোবাল হুম, ভেরিয়েবলস, ওটা আমরা পরে আসবো। সো ওই রিটার্ন স্টেটমেন্ট যে ভ্যালুটা আমাকে দিচ্ছে সেটা আমরা একটা ভেরিয়েবলে রাখতে পারি, বাট ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারতাম না। কেন পারতাম না? বিকজ দ্যাট ভেরিয়েবল হ্যাড আ লোকাল স্কোপ। ঠিক আছে? হ্যাঁ, ইনফ্যাক্ট এই ফাংশনের ভিতরে যত লেভেলস ডিপ ব্লক থাকুক না কেন, all of those blocks will be treated under the local scope। ঠিক আছে? ইনফ্যাক্ট ফাংশনের যে ফর্মাল প্যারামিটার্স গুলো হয়, মানে যখন আমরা কোনো ফাংশন লিখি, আমরা ফাংশন শুরু কিভাবে করি? রাইট ওভার হিয়ার। আর আমরা ফাংশনটা এইভাবে লিখি, ডেফ, তারপরে ফাংশন, ফাংশন ফাং, আর তারপরে এখানে আমরা কিছু ভেরিয়েবলস লিখছি। তো এই ভেরিয়েবলস গুলো কি? দিস ভেরিয়েবলস আর মাই প্যারামিটার্স, রাইট? দিস প্যারামিটার্স অলসো হ্যাভ আ লোকাল স্কোপ। এই প্যারামিটার্স গুলোকেও তুই শুধুমাত্র এই ফাংশনের ভিতরেই অ্যাক্সেস করতে পারবি, এই ফাংশনস এর বাইরে অ্যাক্সেস করতে পারবি না। So that is হুম, what I've written over here. The names of formal arguments also have a local scope. ঠিক আছে? আর তার সাথে সিমিলার ওয়েতে আরেকটা কোয়েশ্চেন তোকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ আ লোকাল ভেরিয়েবল? সো আ লোকাল ভেরিয়েবল ইজ আ ভেরিয়েবল দ্যাট হ্যাভ বিন ডিফাইন্ড ইনসাইড আ ফাংশন which has a local scope। হয়ে গেল, কাজ শেষ। হুম, এবার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। একটা ফাংশনের লোকাল স্কোপ কিন্তু একটাই হয়। ঠিক আছে? একটা ফাংশনের মাল্টিপল লোকাল স্কোপস হয়। তো তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমাদের কাছে এরকম টাইপের কিছু একটা কোড থাকে, লেটস সে আমার এখানে জায়গা নেই বলে আমি এখানে ছোট করে লিখছি, লেটস সে আই হ্যাভ আ ফাংশন, লেটস সে এফ, তার ভিতরে আমার কাছে একটা ইফ ব্লক আছে, সেই ইফ ব্লকের মধ্যে কিছু একটা লিখলাম। তার ভিতরে ধরে নে আমার কাছে একটা ফর ব্লক আছে, সেই হুম, ফর ব্লকের মধ্যে কিছু একটা লিখলাম। এখানে আমি যদি কোনো একটা ভেরিয়েবল এক্স ইকুয়াল টু 5 লিখি, তাহলে পরে এই এক্স ভেরিয়েবলটাও কিন্তু এফ এর লোকাল স্কোপের মধ্যে পড়ছে। তো এফ এর লোকাল স্কোপের মধ্যে পড়ছে মানে কি? আমি এই এক্স ভেরিয়েবলকে কিন্তু এই ইফ এর মধ্যেও অ্যাক্সেস করতে পারি, হুম, আর এই ফরের বাইরেও অ্যাক্সেস করতে পারি, যদিও এই এক্সটা ফরের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে। এটা কিন্তু জাভাতে পসিবল ছিল। জাভাতে তোর ব্রেসেস ডিফাইন করতো হোয়াট ওয়াজ দ্য স্কোপ অফ আ ভেরিয়েবল, বাট এখানে তো সেরকম কিছু নেই। তো সেটাই হ্যাঁ, এখানে বলছে, আর লোকাল স্কোপ ক্যান বি মাল্টি লেভেল, meaning there can be an enclosing local scope having a nested local scope inside of a block। তো মানে কি? হুম, এখান থেকে আমার ব্লকটা শুরু হচ্ছে, এখানে আমি একটু লিখি, সো দিস ইজ মাই ব্লক। এরপরে এটা হচ্ছে আমার এনক্লোজিং লোকাল স্কোপ, ইএলএস আমি ছোট করে লিখছি, আর তার ভিতরে এটা হচ্ছে আমার নেস্টেড লোকাল স্কোপ। ঠিক আছে? তো এখানে যেখানেই থাকুক না কেন, ইট উইল বি আন্ডার দ্য লোকাল স্কোপ, ইট উইল বি অ্যাক্সেসেবল। হ্যাঁ। ঠিক আছে? লিখেন।
হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, বলবি তো? এই মাত্র হলো। আচ্ছা, আচ্ছা, এবার লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপের ব্যাপারে যেহেতু আমাদের এখন একটু আইডিয়া হয়েছে, let us now try to identify the variables that will be present in the global environment. এই এনভায়রনমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি আমার স্কোপ, আর variables that could be present in the local environment or the local scope. আচ্ছা, এবার গ্লোবাল এনভায়রনমেন্ট কিন্তু আমাদের একটাই হয়, বাট লোকাল এনভায়রনমেন্ট আমাদের কিন্তু অনেকগুলো হতে পারে। কেন? কারণ আমাদের প্রোগ্রামের মধ্যে যদি মাল্টিপল ফাংশনস থাকে, ফর এভরি ফাংশন দের উইল বি আ লোকাল এনভায়রনমেন্ট। তো হ্যাঁ, এখানে যেহেতু একটাই ফাংশন আছে, দেয়ারফর উই রাইট লোকাল এনভায়রনমেন্ট ফর ক্যালকুলাস। এখানে যদি আরেকটা ফাংশন থাকতো যেটা পরের এক্সাম্পলে আছে, তাহলে আমরা দুটো লোকাল এনভায়রনমেন্ট লিখতাম। তো এবার লেট আস স্টার্ট উইথ দ্য লোকাল এনভায়রনমেন্ট ফার্স্ট। তো এই ক্যালকুলাস লোকাল এনভায়রনমেন্টের মধ্যে কি কি ভেরিয়েবলস পড়ছে? এটার ক্যালক সামের মধ্যে পড়ছে হলো ওয়াই, না জেড একদম, আর এক্স আর ওয়াই। জেড, এক্স আর ওয়াই। আর কিছু পড়ছে? না। না। তার মানে কি, জেড, এক্স অ্যান্ড ওয়াই, দিস থ্রি ভেরিয়েবলস আর অ্যাক্সেসেবল অনলি ইনসাইড ক্যালকুলাস। এর বাইরে কিন্তু গ্লোবাল এনভায়রনমেন্টে দে আর নট অ্যাক্সেসেবল। ঠিক আছে? এরপর হ্যাঁ, আমরা চলে আসি হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট। তো এবার গ্লোবাল এনভায়রনমেন্টের মধ্যে কি কি ভেরিয়েবলস আছে দেখে নে। নাম ওয়ান, নাম টু, একদম, গ্লোবাল তারপর এনভায়রনমেন্ট মানে কি টপ লেভেল সেগমেন্ট বা মেইন সেগমেন্ট অফ দ্য প্রোগ্রাম। তো এখানে আমাদের আছে হচ্ছে নাম ওয়ান, নাম টু, আর কি আছে? সাম। সাম, আর বাস এইটুকু, এই তিনটেই আমাদের গ্লোবাল এনভায়রনমেন্টের মধ্যে আছে। ঠিক আছে? তো এবার এই পয়েন্টটা অনেক সবসময় মাথায় রাখি। নো, the local environment has access to the global environment. But the reverse is not true. আচ্ছা, এবার এটার মানে কি? The local environment has access to the names of the global environment, but the reverse is not. ধরে নে, আমার এটা তুই নিজের কোডের মধ্যে লিখিস না, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে এখানে দেখাচ্ছি। ধরে নে এখানে যদি একটা ভেরিয়েবল থাকতো, সে এ, আর তার ভ্যালু যদি আমি এখানে 2 লিখতাম, ঠিক আছে? হ্যাঁ, এরপরে এই ফাংশনের ভিতরে আমি যদি প্রিন্ট এ লিখতাম, তাহলে পরে কিন্তু এই প্রিন্ট এটা চলতো, আর আমাদেরকে আউটপুট 2 দেখাতো। কেন? বিকজ লোকাল এনভায়রনমেন্ট হ্যাজ অ্যাক্সেস টু দি গ্লোবাল এনভায়রনমেন্ট। তো তুই যে কোনো একটা ফাংশন থেকে নিজের গ্লোবাল এনভায়রনমেন্টের মধ্যে থাকা ভেরিয়েবলস বা ফাংশনদেরকে কল করতে পারিস, বাট গ্লোবাল এনভায়রনমেন্টে থেকে তুই কিন্তু কোনো লোকাল এনভায়রনমেন্টকে অ্যাক্সেস করতে পারবি। আর হ্যাঁ, দিস ইজ রিলেটেড টু দি লাইফ টাইম অফ দ্য ভেরিয়েবল, ওটা আমরা একটু পরে আসবো। তো যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে এটা, দ্য লোকাল এনভায়রনমেন্ট হ্যাজ অ্যাক্সেস টু দ্য নেমস অফ দি গ্লোবাল এনভায়রনমেন্ট, বাট দ্য রিভার্স ইজ নট ট্রু। এটা তুই একটু লিখে নে, তারপর আমি তোকে এটা একবার চালিয়ে দেখাচ্ছি। হ্যাঁ। হয়ে গেছে? আচ্ছা, একদম।
আচ্ছা, এবার তাহলে একটা কাজ করা যাক, আমি তোকে একটা টেস্ট ওই জিনিসটা দেখাই, লোকাল এনভায়রনমেন্ট যে ওর মধ্যে অ্যাক্সেস আছে। So here, let me have a function def func1, এটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট একটা ডামি ফাংশন। Let me write print it. ঠিক আছে, now this is my main segment, ঠিক, main segment of the program। এর মধ্যে আমি লিখছি a equal to 6। দেখ এতক্ষণ কিন্তু a এর মধ্যে একটা রেড স্কুইগলি লাইন ছিল, বাট আমি যেই a equal to 6 লিখলাম না, রেড স্কুইগলি লাইনটা চলে গেল, রাইট? তো এরপরে আমি যদি এই ফাংশনটাকে কল করি, আর তারপরে এই টেস্ট ডট পাই কে আমি একবার চালিয়ে দেখে নিই। Let's run. দেখ এখানে 6 আসছে, ঠিক আছে। So this is the good thing about this fact. আচ্ছা, এরপরে নেক্সট প্রোগ্রামে যাই। এখানে তো আইডেন্টিফাই করতে হবে গ্লোবাল এনভায়রনমেন্টে কে কে আছে, লোকাল এনভায়রনমেন্টে কে কে আছে। তো দেখ এখানে আমার দুটো ফাংশন আছে, যেহেতু দুটো ফাংশন আছে, therefore we have two local environments and both of these local environments are separate to each other, নালে পরে কিন্তু আমি এদেরকে ওভারল্যাপিং করে লিখতাম। যেহেতু এরা সেপারেট, সেই কারণে আমি এদেরকে আলাদা আলাদা লিখেছি। সো ওয়ান ফাংশন ক্যানট অ্যাক্সেস দি ভেরিয়েবলস অফ দি আদার ফাংশন। লোকাল এনভায়রনমেন্ট ফর ক্যালকুলাম আর লোকাল এনভায়রনমেন্ট ফর অ্যাভারেজ। তাহলে বলে ফেল কি কি ভেরিয়েবলস কোথায় কোথায় আছে। এ বি সি হলো ক্যালকুলামে, আর এক্স ওয়াই জেড হলো অ্যাভারেজ। এ বি সি হলো ক্যালকুলামে আর এক্স ওয়াই জেড হলো অ্যাভারেজ, একদম ঠিক। এবারে গ্লোবাল আর এনভায়রনমেন্ট বলে ফেল। নাম্বার নাম টু নাম। আরো কিছু একটা জিনিস মিস করছিস। ও এক্স, ওপরে এক্স। হ্যাঁ, আমরা জেনারেলি সবসময় অ্যাজ এ জেনারেল রুল ভেরিয়েবলস বা নিজের কোড গুলো সবসময় ফাংশনের পরে স্টার্ট করতাম, বাট ইট ইজ পসিবল টু ডিফাইন আ গ্লোবাল ভেরিয়েবল অ্যাট দ্য ভেরি টপ অফ দ্য প্রোগ্রাম ইভেন বিফোর দ্য ফাংশনস। ঠিক আছে, এটা মাথায় রাখিস। করা যায়, তার মানে এটাই না যে করাটা উচিত, বাট করা যায়। ঠিক আছে, দেখে নে। তো এক্স কে ওরা 5 করবে কি অন্য কিছু করবে? ফাইভই করবে, 5ই করবে। ফাইভই অ্যাসাইন্ড আছে সেই কারণে। মানে বেসিক্যালি আমাদের প্রোগ্রামের সেগমেন্ট গুলো আমি যখন তোকে দেখিয়েছিলাম, তখন আমরা কি বলেছিলাম, ফাংশনস অ্যান্ড দেন টপ লেভেল সেগমেন্ট। এখন টপ লেভেল সেগমেন্টটা সবসময় ফাংশনস এর পরে শুরু হয় সেটা কিন্তু না। টপ লেভেল সেগমেন্ট ইজ এনি পার্ট উইচ ইজ নট দ্য ফাংশন। ফাংশন বাদে যে বাকি পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, হুম। ওটা ক্লিনলিনেসের জন্য আমি দেখিয়েছিলাম, দ্যাট ইজ ট্রু। হয়ে গেলে পরে বলিস।
হয়ে গেছে? পড়াশোনা যাবো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট ডু আই মিন বাই দি লাইফ টাইম অফ আ ভেরিয়েবল। তোর আগেরটা লেখা হয়ে গেছিল তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার হোয়াট ডু আই মিন দি লাইফ টাইম অফ আ ভেরিয়েবল। তো একটা ভেরিয়েবল কম্পিউটারের মেমোরিতে যতক্ষণ রিসাইড করছে ডিউরিং দ্য প্রোগ্রাম রান ইজ নোন অ্যাজ দি লাইফ টাইম অফ আ ভেরিয়েবল। ঠিক আছে? তো এবার তুই আমাকে একটা কথা কমন সেন্স থেকেই বল, বিটুইন গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবলস কার লাইফ টাইমটা সব থেকে বেশি হবে? গ্লোবালের। একদম, বিকজ ইট ক্যান বি অ্যাক্সেস থ্রু আউট দি এন্টায়ার প্রোগ্রাম। তো তার হ্যাঁ। মানে কি, তাকে এন্টায়ার প্রোগ্রাম রানের মধ্যে মেমোরিতে লাইভ থাকতে হবে। বাট হুম। দ্যাট ইজ নট সো দ্য কেস ফর লোকাল ভেরিয়েবলস। লোকাল ভেরিয়েবলস কাম ইন টু দ্য পিকচার whenever a function is run. তো যখন ফাংশনকে কল করা হবে তখনই লোকাল ভেরিয়েবলস গুলো মেমোরিতে আসবে। তাদের হুম। কাজ হয়ে গেল, দে আর রিমুভ ফ্রম দি মেমোরি টু মেক স্পেস ফর আদার ভেরিয়েবলস অ্যান্ড ফাংশনস এক্সেট্রা। ঠিক আছে? বাট গ্লোবাল হ্যাঁ। ভেরিয়েবলস যেহেতু এই প্রোগ্রামের যে কোনো পার্টের মধ্যে অ্যাক্সেস করা যেতে পারে, সেই কারণে যতক্ষণ প্রোগ্রাম চলছে ততক্ষণ গ্লোবাল ভেরিয়েবলস মেমোরিতে থাকবে। দ্যাটস ইট। হুম। লিখেন। হ্যাঁ। তো এই লাইফ টাইমটাই হচ্ছে একটা রিজন যেই কারণে আমরা লোকাল ভেরিয়েবলস কে গ্লোবাল স্কোপ থেকে অ্যাক্সেস করতে পারি না। কারণ দে আর ক্রিয়েটেড অনলি ওয়েন দ্য ফাংশন ইজ কল্ড। আর হুম। ফাংশন কলের সময় তো অন্য কিছু চলতে পারে না, হেন্স দোজ হ্যাঁ। ভেরিয়েবলস আর ইনঅ্যাক্সেস। আচ্ছা, এবার এটা একটু কনফিউজিং কোয়েশ্চেন, স্টিল আমি দেখতে চাই তুই কি আনসার দিস। তো এখানে আমাদের কাছে একটা ফাংশন আছে ফাঙ্ক, আর আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে, একটা লোকাল ভেরিয়েবল। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা একটা লোকাল ভেরিয়েবল, আর উপরেরটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ। ঠিক আছে? দিস ইজ মাই গ্লোবাল ভেরিয়েবল। এবার ফাংশনের মধ্যে কি করছি আমি, এক্স ইকুয়াল টু 50 করছি। হুম। আচ্ছা, এটাকে লোকাল বা গ্লোবাল যাই হোক, এটা তোকে বুঝতে হবে। এটা আমি এটা আমি ঠিক লিখিনি যদিও, যাই হোক। আচ্ছা, তো এবার এখানে আমি কি করছি, ফাংশনের মধ্যে এক্স ইকুয়াল টু 50 অ্যাসাইন করছি, 50টাকে রিটার্ন করছি। তারপরে বাইরে এসে আমি এক্সটাকে প্রিন্ট করছি, ফাঙ্কের ভ্যালুটাকে প্রিন্ট করছি। তো তুই হ্যাঁ। আমাকে বল এদের মধ্যে থেকে কোন অপশনটা কারেক্ট হবে?
What will be the output? 25 তারপর 2। 25 তারপর 50, একদম ঠিক। কেন? কারণ এইখানে যখন x ইকুয়াল টু 50 আমরা লিখছি আর তারপরে যখন x কে আমরা তোর কল করছি, তখন বেসিক্যালি সবার প্রথমে এই লোকাল কপিটা আসছে। আর যখন আমরা বাইরে x কে রেফার করছি, যেহেতু আমরা তোর ফাংশনের ভিতরের কপিকে অ্যাক্সেস করতে পারি না, সেই কারণে গ্লোবাল কপিটাই অ্যাক্সেস হচ্ছে, অ্যান্ড হেন্স তোর 25 আগে প্রিন্ট হচ্ছে। এবার এই যে জিনিসটা আমরা এখানে বুঝলাম, এটা আমরা বুঝলাম কিভাবে, বা হাউ উইল পাইথন আন্ডারস্ট্যান্ড? তো পাইথন একটা স্পেসিফিক রুল ফলো করে। এখানে যে আমরা কাজটা করলাম, দিস ইজ নোন অ্যাজ নেম রেজলিউশন। তো এখানে এক্স কে দুটো জায়গায় রেফার করা হচ্ছে, এক্স কে ফাংশনের ভিতরে রেফার করা হচ্ছে, এক্স কে ফাংশনের বাইরে এই মেইন সেগমেন্টে রেফার করা হচ্ছে। তো এবার যখন এই দুটো নেম সেম হয়ে যায়, কোন ভেরিয়েবলটা কাকে রেফার করছে সেটাকে রিজলভ করার জন্য পাইথন একটা রুল ফলো করে, সেটাকে বলা হয় হচ্ছে নেম রেজলিউশন রুল। এই রুলটার আরেকটা নামও আছে, যেটা হচ্ছে LEGB রুল। এবার এটা কি স্কুলে করিয়েছে তোদেরকে? না। আচ্ছা, তো এই এলজিবি রুলটা আমাদেরকে মাথায় এই কারণে রাখতে হবে, বিকজ দ্য স্কোপ রুলস অফ পাইথন ডাজ নট ফলো দি ব্রেস রুল অফ জাভা। ব্রেসেস থাকলে পরে ওটা খুব দেখেই আমরা বলে দিতে পারি কোনটা কোন স্কোপের মধ্যে আছে, বাট পাইথনে যেহেতু ব্রেসের ব্যাপার নেই, সেই কারণে এই রুলটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ইটস প্রিটি সিম্পল। এই অ্যাক্রোনিমটাকে এক্সপ্যান্ড করে আমরা এর পরের স্লাইডেই দেখবো এগুলোকে কি বলে। লিখে দাও। হয়ে গেছে। আচ্ছা, এবার তো এই এলিজিবল রুলটা কোথায় ইউজ হয় আর এটা পাইথন কখন ইউজ করে? তো যখনই তুই কোনো নেম রেফারেন্স করিস, নেম রেফারেন্স মানে কি, তুই কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করার চেষ্টা করছিস, বা তুই কোনো ফাংশনকে অ্যাক্সেস করার চেষ্টা করছিস, তো whenever you make a name reference in your program, পাইথন কিছু সেট অফ স্টেপস ফলো করে টু ফাইন্ড অ্যান্ড লোকেট দ্যাট নেম, ফাইন্ড অ্যান্ড লোকেট দ্যাট ভেরিয়েবল অর দ্যাট ফাংশন। তো সবার প্রথমে পাইথন কি করে, পাইথনের ফার্স্ট স্টেপ হচ্ছে সেই নেমটাকে তোর লোকাল এনভায়রনমেন্ট বা লোকাল স্কোপের মধ্যে খোঁজা। তো ওই ভেরিয়েবলটাকে লোকালের এনভায়রনমেন্টের মধ্যে খোঁজে। তো তার মানে কি, যদি কোনো নেম কোনো ফাংশনের ভিতরে তোর ডিক্লেয়ার করা থাকে, তাহলে ও সেই ফাংশনের ভিতরেও খুঁজবে কি আচ্ছা এই ভেরিয়েবলটা ওই ফাংশনের ভিতরে আছে কিনা। তুই যদি ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করে থাকিস বা কোনো ফাংশনকে কল করে থাকিস, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। ঠিক আছে, এবার এই জিনিসটা মানে কি, অ্যান্ড মিনিং নেমস অ্যাসাইন্ড ইন এনি ওয়ে উইদিন আ ফাংশন অ্যান্ড নট ডিক্লেয়ার্ড উইদিন গ্লোবাল ইন দ্যাট ফাংশন। তো এটাতে আমরা একটু পরে আসবো, তো আপাতত মাথায় রাখিস গ্লোবাল স্টেটমেন্ট বলে একটা বস্তু হয়, ওটা আমরা একটু এর ঠিক পরেই আসবো। তো সেখানে আমি এই জিনিসটা এক্সপ্লেন করবো। তো আপাতত এটার মানে কি, লোকাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে লোকালি যেই ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবলের মধ্যে পাইথন প্রথমে খুঁজবে কি আচ্ছা ভেরিয়েবলটা এখানে এক্সিস্ট করে। এবার যদি এক্সিস্ট করে তাহলে তো খুব ভালো, ও সেই ভ্যালুটাকে ইউজ করে কাজ চালিয়ে দেবে। ইনকেস যদি ভ্যালুটা না এক্সিস্ট করে, যদি সার্চটা আনসাকসেসফুল হয়,
দেন উইল মুভ টু স্টেপ 2। আর তারপরে ও কোথায় খুঁজবে? ও তখন এনক্লোজিং ফাংশন লোকালস এর মধ্যে খুঁজবে। তো এনক্লোজিং ফাংশন লোকালস কি? এনক্লোজিং ফাংশন লোকালস হচ্ছে ফাংশনের ভিতরে যদি আরেকটা ফাংশন থাকে, then the outer function is called the enclosing function। তো সবার প্রথমে ও ইনার ফাংশনের লোকাল স্কোপের মধ্যে খুঁজলো, দেখলো কি আছে কিনা। যদি না থাকে, ও এনক্লোজিং ফাংশনের স্কোপের মধ্যে খুঁজলো। আমি এই সবকিছুর একটা এক্সাম্পল দেবো, সেটাতে তোর আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট জিনিসটা শুনে জাস্ট একটু বোঝার চেষ্টা কর অন অ্যাবস্ট্রাক্ট লেভেল। এক্সাম্পলস দিলে এটা খুব ভালো করে বুঝতে পারবে। তো এবার যদি ও এনক্লোজিং ফাংশন লোকালের মধ্যে পেয়ে যায়, খুব ভালো, ভ্যালুটা ইউজ করে ও কাজ চালিয়ে নেবে। ইন কেস যদি না পায়, ইট উইল মুভ অন টু স্টেপ 3, which is জি। তো এবার বলতো জিটা কিসের জন্য স্ট্যান্ড করে? গ্লোবাল। একদম গ্লোবাল এনভায়রনমেন্টে ও খুঁজবে। এবার গ্লোবাল এনভায়রনমেন্টের মধ্যে যদি পেয়ে যায় তাহলে খুব ভালো, আর যদি না পায়, ইট উইল মুভ অন টু স্টেপ 4, সেটা হচ্ছে বি। নাও বি স্ট্যান্ডস ফর বিল্ট ইন পাইথন ভেরিয়েবলস। বিল্ট ইন পাইথন ভেরিয়েবলস মানে কি? আমরা যে ও রেঞ্জ ফাংশন ইউজ করি, বা সাম ফাংশন প্রিন্ট। ইউজ করি, বা মিন ইউজ করি, ম্যাক্স ইউজ করি, দিস আর অল, বা লেন যেটা তুই এক্ষুনি বললি, দিস আর অল মাই বিল্ট ইন পাইথন নিডস। ঠিক আছে? বিল্ট ইন ফাংশনস বা বিল্ট ইন ভেরিয়েবলস। ও তখন সবার লাস্টে ওখানে খোঁজে। এবার বলতো যদি সবার লাস্টে ওখানেও না পায়, তাহলে পাইথন কি করবে? এরর দেখাবে, নেমিং দেবে। একদম একটা নেম এরর দেখিয়ে দেয়। হয়েছে?
পরের স্লাইডে যাচ্ছে। হ্যাঁ চল। হুম। যেটা বললাম, it checks within the global environment if the variable is not found in the enclosing function locals. তো তার মানে কি, variables assigned at the top level of the main segment of the file or declared in the global inner def. এটা আমি আবার বলছি, এটা আমি আবার বোঝাবো এটার মানে কি। বাট ও আইদার টপ লেভেল সেগমেন্টে খুঁজবে, বা যদি গ্লোবাল স্টেটমেন্টের মধ্যে কিছু ভেরিয়েবল থেকেও সেখানে খুঁজবে। হ্যাঁ। পেয়ে গেলে ভালো, নয়তো স্টেপ 4 আসবে, এসে কোথায় খুঁজবে, বিল্ট ইন এনভায়রনমেন্টের মধ্যে। তো বিল্ট ইন এনভায়রনমেন্ট মানে কি, these are the pre-assigned variables built into Python. তো ফর এক্সাম্পল রিং, সাম, মিন, ম্যাক্স এটসেট্রা। ওখানে যদি পেয়ে যায় তো প্রোগ্রামারের লাক ভালো, আদারওয়াইজ ও ডিসপ্লে নেম ভেরিয়েবল নট ডিফাইন্ড। দিস ইজ, যেটা তুই কারেক্ট রাইটফুলি বললি, দিস ইজ ইউর নেম এরর। আচ্ছা স্যার, যদি আমরা এরকম এই এই রুল হিসাবে যাই, তাহলে তো প্রথমে যদি আমি কোনো মেন দিয়ে কোনো ভেরিয়েবল দিই, তো আগে তো ওইটা এই গ্লোবাল এনভায়রনমেন্টে ঘটবে, ওটা বিল্ট হ্যাঁ, ইনতে তো মানে পরে আমি যাবে। লোকালে অবভিয়াসলি, মানে যদি গ্লোবাল এনভায়রনমেন্টে কোনো ভেরিয়েবল থাকে, ইট উইল অবভিয়াসলি নট সার্চ ইন দ্য লোকাল এনভায়রনমেন্ট, কারণ সেই ক্ষেত্রে লোকাল এনভায়রনমেন্ট এক্সিস্ট করে না। বাট ইন না, জেনারেল যখন আমরা কোনো ভেরিয়েবলের জন্য ডিফাইন করছি, দ্যাট ভেরিয়েবল মে বি ডিফাইন্ড ইন এনি পার্ট অফ দ্য প্রোগ্রাম, ফাংশনের মধ্যেও হতে পারে। তো সেই না, ক্ষেত্রে লোকাল থেকে শুরু হবে। আমি ওইটার কথা বলছি। তাহলে আমি ভাবো একটা ভেরিয়েবল দিলাম মেন ইকুয়ালস টু 4, ঠিক আছে? ওটা তুই কোথায় লিখবি? এমনি কোনো জায়গায় ভাবো আমি অ্যাভারেজ বের করছি, ঠিক আছে? মানে ফর এক্সাম্পল, তাহলে আমি এটা একটা ফাইলই বানিয়ে নিই। লেটস সে ইউ হ্যাভ টেস্ট ডট পাই, এটা হচ্ছে তোর গোটা প্রোগ্রাম। তো এখানে তুই কোথায় লিখবি? লেট মি কমেন্ট দিস আউট। কোথায় লিখতে চাস ওই ভেরিয়েবলটা? আগে এমনি নর্মাল একটা মেন ইকুয়ালস টু 5। আচ্ছা, নাম ইকুয়াল টু 5, হ্যাঁ দিলাম, তারপর মিন মিন এমআই এন, মিন, আচ্ছা মিন ইকুয়াল টু 5। আচ্ছা হ্যাঁ, এরকম ভাবে দিতে পারবো। হ্যাঁ দিতে পারিস, বাট এটাতে কি হবে, এটা জেনারেলি তোর অ্যালাউড, মানে অ্যালাউড বলবো না, এটা জেনারেলি খুব একটা ভালো জিনিস নয়। কেন ভালো জিনিস নয়? কারণ তুই যখন মিন ইকুয়াল টু 5 লিখছিস, হোয়াট ইউ আর ইনফ্যাক্ট ডুইং ইজ চেঞ্জিং দ্য ভ্যালু অফ দ্য মিন বিল্ট ইন ভেরিয়েবল। ঠিক আছে? আচ্ছা। তো এবার আমি যদি ফর এক্সাম্পল লেটস সে ইফ আই ট্রাই টু প্রিন্ট দ্য মিন অফ 4, 5, এমনিতে কিন্তু এটা কাজ চলা উচিত, রাইট? আমি দেখি এটা টেক্সট ডট পাই আছে কিনা, হ্যাঁ এটা টেক্সট ডট পাই আছে। তো ইন জেনারেল এটা কিন্তু চলা উচিত, বাট এই কেসে এটা চলবে না। কারণ কি বলছে, ইন্ট অবজেক্টস ইজ নট কলেম। বাট আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই, দেন ইট উইল রান। দেখ ও এখন আমাকে 4 দেবে। আচ্ছা। তো সেই কারণেই পাইথনের মধ্যে একটা কনভেনশন আছে, সেই কনভেনশনটা বলে কি উই শুড নেভার নেম আওয়ার ভেরিয়েবলস which has the same name as the built-in variables. ইনফ্যাক্ট আমরা যে সাম ইউজ করি, তুই হয়তো তোর মনে আছে, তুই যখন সাম লিখতি
তখন আমি তোকে বলতাম সামের জায়গায় টোটাল ইউজ করতে, বিকজ হ্যাঁ সাম ইজ আ বিল্ট ইন ফাংশন। ঠিক আছে? হ্যাঁ তো এই পার্টিকুলার ক্ষেত্রের মধ্যে কি হচ্ছে, দ্য ভেরিয়েবল, আর হ্যাঁ বাই দ্য ওয়ে ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি তখন কিন্তু পাইথন নেম রেজলিউশন করেন। পাইথন নেম রেজলিউশন তখন করে when the variable is being referred। আচ্ছা ঠিক আছে? হুম, এটাকে মাথায় রাখিস। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে? পরের slide-টা আসো। আচ্ছা, তো এবার কয়েকটা এক্সাম্পলস করে নেওয়া যাক। তো ভেরিয়েবল ইন দ্য গ্লোবাল স্কোপ বাট নট ইন লোকাল স্কোপ। তো এই ক্ষেত্রে বলো আমার আউটপুটটা কি আসবে? 5 ইনসাইড ফাংশন ফাংশন 5। 5। হ্যাঁ, একদম। যেহেতু লোকাল স্কোপের কাছে গ্লোবাল স্কোপের অ্যাক্সেস থাকে, সেই কারণে ও 5 কে অ্যাক্সেস করতে পারে। এখানে হ্যাঁ হয়ে গেছে? আচ্ছা, এবার এটা হচ্ছে তোর এনক্লোজিং স্কোপের একটা এক্সাম। তো এখানে প্রোগ্রাম এক্সিকিউশন কোথা থেকে শুরু হবে সেটা আমাকে বল, কোন লাইন নাম্বার থেকে শুরু হবে? প্রথম লাইন থেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রথম লাইনটা এক্সিকিউট করলো। তো এখানে আমি জাস্ট এখানে S1 লিখি, S1টা এক্সিকিউট করলো, তারপরে কোন লাইনটা এক্সিকিউট হবে? তারপর হবে হলো এই রিডেটটা, এগুলোকে রিড একদম। করে। হ্যাঁ, লাইন নাম্বার 12। ঠিক আছে, লাইন নাম্বার 12টা হলো, তার মানে কি গ্রিড ফাংশনটা কল হলো। এবার গ্রিড ফাংশনটা কল হওয়ার পরে কি হচ্ছে, নেম ইকুয়াল টু স্বয়ং করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, এরপরে ভিতরে এই ফাংশনের ভিতরে আমি আরেকটা ফাংশন ডিফাইন করতে পারি, এটা কিন্তু আগেও আমি দেখিয়েছি। এই ফাংশনটাকে ডিফাইন করলাম, হুম, করার পরে নেক্সট কোন লাইনটা কল হবে? এই হেলোটা। একদম। তারপরে এখানে স্টেটমেন্ট আগে 5টা চলবে, তারপরে হ্যালোটা কল হবে। তার মানে হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 10। ঠিক আছে? এবার স্টেটমেন্ট নাম্বার 10 কল হওয়ার জন্য কি হবে, প্রিন্ট হ্যালো কমা নেম, এটা প্রিন্ট হবে। হ্যাঁ ঠিক আছে? তো এবার ও কাকে প্রিন্ট করবে? ও স্বয়ং প্রিন্ট করবে না গ্লোবাল নেম প্রিন্ট করবে, তোর কি মনে এই হয়? স্বয়ং হ্যাঁ, কেন স্বয়ং প্রিন্ট করবে? ইট ইজ ফলোইং দ্য এলইজিবি রুল। তো সবার প্রথমে ও লোকাল স্কোপটা খুঁজবে। কার লোকাল স্কোপ? হ্যালোর লোকাল স্কোপটা খুঁজবে। ওই লোকাল স্কোপের মধ্যে দেখছে কি এই নেম বলে ভেরিয়েবলটা নেই।
তাহলে পরে কি নেক্সট টু এনক্লোজিং স্কোপে যাবে। এনক্লোজিং স্কোপ মানে কি, এই ফাংশনটাকে যেই আউটার ফাংশনটা এনক্লোজ করছে, তো দিস ইজ মাই এনক্লোজিং ফাংশন। এবার এই এনক্লোজিং ফাংশনের স্কোপের মধ্যে ও এখানে স্বয়ং পাচ্ছে, সেই কারণে ও আউটপুটটা দেবে হচ্ছে আমাকে হ্যালো কমা স্বয়ং। S10 এর পরে এখানে S8টা প্রিন্ট। আচ্ছা, বাট তুই আমাকে একটা কথা বলতো, এটা তুই তোর খাতার মধ্যে তাহলে এখানে একটু ডিফারেন্ট ভাবে লিখিস। ধরে নে লাইন 5 ইজ অ্যাবসেন্ট, লাইন 5 ইজ অ্যাবসেন্ট, লাইন 5টা ধরে নে আমি মুছে দিয়েছি। লাইন 5টা মুছে দিলে পরে আমার আউটপুট কি আসবে? হ্যালো গ্লোবাল। একদম হ্যালো গ্লোবাল, কারণ এনক্লোজিং স্কোপের মধ্যেও ভেরিয়েবলটাকে পাচ্ছে না, হেন্স ও তারপরে গ্লোবাল স্কোপটা খুঁজবে। এটা লিখে নে, তারপরে এটা আমি তোকে একটু চালিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ হয়ে গেছে। এবার চালিয়ে দেখে নেওয়া যাক। তো আই গেস এটা এলজিবি 2 তে ছিল, হ্যাঁ এটা এলজিবি 2 তে ছিল। সেটাকে চালিয়ে নিয়ে যাও। আচ্ছা, তো হ্যালো স্বয়ং প্রিন্ট করলো অবভিয়াসলি, কারণ ইনক্লোজিং স্কোপের মধ্যে পাচ্ছে। এটাকে যদি আমি আবার কমেন্ট আউট করে দিই, ইফ আই রান, দেন ইট উইল প্রিন্ট হ্যালো গ্লোবাল, কারণ ও এখন গ্লোবাল স্কোপে এটাকে পাবে। দ্যাট ইজ দি অড, LEGB। পরের স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, এবার এখানে ভেরিয়েবল ইজ নাইদার ইন লোকাল স্কোপ নর ইন গ্লোবাল স্কোপ, তাহলে আমার আউটপুটটা কি আসবে? এরর দেখো। হ্যাঁ, নেম এরর দেখাবো, নেম এরর, নেম মাই নেম ইজ নট ডিফাইন্ড। হ্যালোর স্পেলিং হলো লিখে দিচ্ছি কি বার। এখানে হয়ে গেছে। পরের স্লাইডে যাওয়া যাক। আচ্ছা আচ্ছা, তো এবার তুই আমাকে বল সেম ভেরিয়েবল নেম ইন গ্লোবাল এন্ড লোকাল স্কোপ, তাহলে পরে আমার আউটপুটটা কি আসবে? আচ্ছা এখানে হ্যাঁ, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এটা একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে কল টু চেঞ্জ, আমি মিস করে ফেলেছি। অথবা একটা কাজ করি, এখানে এইভাবে ঠিক করছি কেন? আমার কাছে আছে। হুম, আচ্ছা তো বল এটার আউটপুট তাহলে কি আসবে? এটার আসবে হলো, আগে আসবে আগে ইনসাইড ফাংশন 50, তারপর আউটসাইড ফাংশন 25। হ্যাঁ, ইনসাইড ফাংশন 50, আউটসাইড ফাংশন 50।
আচ্ছা, তো এখানে একটা জিনিস নোটিস করেছিস, যখন আমরা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করছিলাম, ফর এক্সাম্পল ইন কেস ওয়ান, যখন আমরা একটা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করছিলাম, তখন গ্লোবাল ভেরিয়েবলকে আমরা খুব ইজিলি লোকাল স্কোপের থেকে অ্যাক্সেস করতে পারি, মানে কি রিড করতে পারি, ভ্যালুটাকে আমরা রিড করতে পারি। বাট যখনই আমরা একটা গ্লোবাল ভেরিয়েবলকে চেঞ্জ করতে যাই ফ্রম ইনসাইড অফ আ লোকাল স্কোপ, এখানে কি, এখানে বেসিক্যালি আমরা মডিফিকেশন করার চেষ্টা করছি তো, হুম ঠিক আছে? তো যখনই আমরা একটা লোকাল স্কোপ থেকে একটা গ্লোবাল স্কোপের ভেরিয়েবলকে মডিফাই করার চেষ্টা করি, ট্রাই হুম মডিফিকেশন, তখন ও কি করে, সেম নাম থাকলে পরে ও কিন্তু এটাকে একটা লোকাল ভেরিয়েবল বানিয়ে ফেলে, হুম ঠিক আছে? তো তার মানে এই জিনিসটা আমরা কি বুঝলাম, we cannot directly modify global variables from local scope। এটা হচ্ছে একদম। আমাদের এখানে তোর মূল বোঝার বিষয়। এবার আমি এখানে ডিরেক্টলি শব্দটা কেন লিখলাম, বিকজ দেয়ার ইজ আ ওয়ে থ্রু উইচ উই ক্যান মডিফাই গ্লোবাল ভেরিয়েবলস ফ্রম আ লোকাল স্কোপ। তো ওটা ইউজ করলে পরে আমাদের কোডটা একটু সিম্পল নিশ্চয়ই হয়ে যায় ফর স্মল প্রোগ্রাম, বাট ইট ইজ জেনারেলি নট প্রেফার্ড ফর লার্জার প্রোগ্রাম। কেন, আমি সেটাতে আসবো, তা পরের কি এর পরের স্লাইডেই আছে, এটা লিখে নে, তারপরে স্লিপে যাচ্ছি। হুম ঠিক আছে, পরের স্লাইডে যাওয়া আমি। আচ্ছা, এবার তুই আমাকে বল, আহ, এই কোডটা একটু ভালো করে পড়, পড়ে আমাকে বল, উইল দ্য ফলোইং কোড রান, ইয়েস অর নো? আর যদি রান করে তাহলে এটার আউটপুট কি হবে? চলবে কি চলবে না, এরর আসবে কি এরর আসবে না, যদি চলে তাহলে আউটপুট কি হবে, তোর কি মনে হয়? কিছু তো একটা বলে, ইটস এ 50-50 চান্স। তারা দিচ্ছিলাম। দেখে নে, দেখে নে। কি মনে হয়? হ্যাঁ, এটা রান করবে। রান করবে, okay। তো এবার রান যেহেতু করবে, তাহলে এটার আউটপুট কি আসবে? আহ দুটোতেই ফলস আসবে, দুটোতেই ফলস আসবে? মনে তো হয় কোথাও না, পেয়েছি। যেটা যেরকম আছে সেরকমই আসবে। আচ্ছা, তো এখানে এই লজিকটা হয়তো তুই আগে কখনো দেখিসনি, বাট এটা হচ্ছে এই ব্যাপারটা কি, আমাদেরকে প্রাইম নাম্বার চেক করতে হবে, রাইট? হুম এবার প্রাইম নাম্বার চেক করতে হবে মানে কি,
the number should be divided only by itself. হ্যাঁ ঠিক আছে, তো লেটস সে আমাকে চেক করতে হবে প্রথম কেসে কি চেক করতে হবে 5 ইজ দ্য প্রাইম নাম্বার অর নট। এবার যখন আমরা এই ফাংশনকে 5 পাঠাবো তখন আমার লুপটা কত থেকে কত অবধি চলবে? 2 থেকে 5। একদম, আমার লুপটা তখন 2 থেকে 5 অবধি চলবে। ঠিক আছে, এরপর আমরা প্রত্যেকবার কি টেস্ট করছি? ফর এভরি ভ্যালু অফ i, দিস আর দি ভ্যালুজ অফ i, ফর এভরি ভ্যালু অফ i ইফ নাম ইজ ডিভিজিবল বাই i। তো এখানে 5 2 দিয়ে কি ডিভিজিবল? না, আমি এখানে কোয়েশ্চেনটা এইভাবে লিখি, ইজ 5 ডিভিজিবল বাই 2? একদম অ্যান্সারটা নো, মানে ফলস। তো এটাকে আমি একটু কপি করি, ইজ 5 ডিভিজিবল বাই 3? আমি হ্যাঁ। আমি না, এটাও নো হবে। আমি এত ভাবলাম কিরম ভাবে এই ছোট্ট একটা অঙ্ক হচ্ছে। তো এইভাবে করে করে কি হবে, সবার লাস্টে যখন তোর i এর ভ্যালুটা 5 হবে, তখন রাইট, ইয়েস হবে, তখন তখন ওটা yes। ট্রু হবে, রাইট। আর তখন যদি ওটা ট্রু হয় তাহলে পরে কি হচ্ছে, আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। হ্যাঁ, এই কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য ভিতরে আসবে কন্ট্রোলটা, আসার এটাও পরে ও ট্রু কি আছে। দেখবে, নাম ইজ ইকুয়াল টু i। তো তখন ও রেজাল্টের ভ্যালু ট্রু সেট করবে। এরপর যখন ফাইনালি ও এর রেজাল্টের ভ্যালু ট্রু সেট করে কি করবে, ইট উইল ব্রেক আউট অফ দ্য লুপ। ঠিক আছে, এবার ব্রেক করার পরে ও কি করছে, রিটার্ন রেজাল্ট করছে। এবার রিটার্ন রেজাল্টের সময় এখানে কি হচ্ছে, এখানে রেজাল্ট ইজ বিং রেফার্ড। হুম, তো তখন সবার প্রথমে কি করবে, পাইথন লোকাল স্কোপে এই ভেরিয়েবলটাকে খুঁজবে। ইট উইল স্টার্ট ফ্রম দ্য লোকাল। এবার লোকাল স্কোপ কি বলেছিলাম, লোকাল স্কোপ ক্যান বি নেস্টেড। লোকাল স্কোপের ব্যাপারে যখন আমি বলেছিলাম তখন আমি বলেছিলাম ইট ক্যান বি মাল্টি ডিমেনশনাল, ইট ক্যান বি নেস্টেড। তো সবার প্রথমে এখানে কি খুঁজছে, ব্লকের মধ্যে খুঁজছে। আচ্ছা এখানে আছে কি, ও দেখলো কি না এই বাইরে কোথাও নেই, তাহলে ও এটার ভিতরে আসলো। এবারও চেক করবে, আচ্ছা এটার ভিতরে আছে কি, ও দেখলো কি না এটার ভিতরেও নেই, তাহলে ও এটার ভিতরে আরেকটা লেভেল ডিপ যাবে। তখন ও দেখবে কি, আচ্ছা হ্যাঁ এখানে ভেরিয়েবলটা আছে, হ্যাঁ, এখানে ভেরিয়েবলটাকে ডিফাইন করা হয়েছে। তো তাই ভেরিয়েবলটার ভ্যালু ও এখানে ফাইনালি অ্যাক্সেস করে ওটাকে রিটার্ন করে। বুঝছিস ব্যাপারটা? হ্যাঁ, তো পাইথন ওটাকে, এই ভেরিয়েবলটাকে তো লোকাল স্কোপের মধ্যেই পাচ্ছে, যদিও নেস্টেড, বাট স্টিল ও এটাকে ওর লোকাল স্কোপের মধ্যেই পাচ্ছে। হুম, আর এখানে যে প্রসেসটা আমি দিয়েছি, ইউ ক্যান ইভেন ফলো দিস অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা কি হচ্ছে, এই অ্যালগোরিদমটা সবসময় আমার নাম টাইমস চলছে। ঠিক আছে, হ্যাঁ, মানে সবসময় নয়, ইন দ্য বেস্ট কেস ও তোর একবার চলেই হয়তো বলে দেবে, একবার কি মানে 10 বারের মধ্যেই বলে দিতে পারবে যে এটা প্রাইম নাম্বার নয়। বাট এটা হুম, যদি প্রাইম নাম্বার হয় তাহলে এট দ্য ভেরি ওয়ার্স্ট কেস ইট উইল রান এন টাইমস। হ্যাঁ। ঠিক আছে, তো এবার হোয়াট ইজ দ্য লোকাল এনভায়রনমেন্ট অফ ইস প্রাইম? ইস প্রাইমের লোকাল এনভায়রনমেন্টের মধ্যে কি কি ভেরিয়েবলস থাকবে তাহলে? এস প্রাইমের লোকাল এনভায়রনমেন্টে আই পড়বে খালি আর। না কেন, নাম পড়বে না? ও নামও পড়বে, হ্যাঁ নামও। নামও পড়বে, ইনফ্যাক্ট রেজাল্টও পড়বে। হ্যাঁ, রেজাল্টও পড়বে, কেন কি ট্রু আর হ্যাঁ, ফলস। নাহলে পরে ও রেজাল্টের ভ্যালু পাচ্ছে কি করে? ইনফ্যাক্ট এটা আমি তোকে চালিয়ে দেখাচ্ছি, দিস ডাজ রান। হুম। লিখে নে, তারপর আমি দেখাচ্ছি। তো তোকে একটা ছোট্ট ব্রেক দেবো, তারপর নেক্সট স্লাইড আমরা চল। হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ।
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। তো এবার এটা একটু চালিয়ে দেখেন। আচ্ছা, previous year যদি করি, run। তো দেখ এটা আমাকে ভ্যালু ঠিকঠাক দিচ্ছে, এস প্রাইম 5 ইজ ইকুয়াল টু ট্রু, এস প্রাইম 9 ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এই পার্টটা এটাকে দুবার ছিল নাকি, এবারে দুবার আমি কপি করেছি, একটু ডিলিট দিস, ঠিক আছে। ডিলিট করবো, তার আগে ব্রেক দিয়ে নিই। তাহলে এখন বাজছে 6টা 10, আমি ধরে নিচ্ছি। তো ক্লাস উইল রিজিউম এট 6:20 PM, ঠিক আছে। হ্যাঁ। প্লিজ এটা মিউট করুন। আছিস? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এবার এই কেসটা দেখা যাক। তো আমরা একটু আগে কি দেখলাম, कि we were able to access or read a global variable, but we were not able to make any changes to that global variable. তো গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে চেঞ্জেস করা মানে সেটাকে আমি মডিফিকেশন বা রাইট অপারেশন বলছি। গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা জাস্ট অ্যাক্সেস করা মানে আমি ওটাকে রিড অপারেশন বলছি, ঠিক আছে। তো কেস ওয়ানে আমরা কি দেখছিলাম, উই ওয়ার এবল টু রিড আ গ্লোবাল ভেরিয়েবল, বাট কেস ফোরে when we were wanting to write to the global variable, ও কি করছিল, ওই সেম নামের একটা লোকাল ভেরিয়েবল বানিয়ে দিচ্ছিল। তো এবার আমাদেরকে হ্যাঁ। যদি গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হয় ফ্রম আ লোকাল স্কোপ, তখন আমাদেরকে এই গ্লোবাল স্টেটমেন্টের ইউজ দিতে হবে। তো এবার এই গ্লোবাল স্টেটমেন্ট মানে কি? তো গ্লোবাল স্টেটমেন্ট ইজ এ ডেক্লারেশন which holds for the entire current code block. তুই যখনই কোনো একটা গ্লোবাল স্টেটমেন্ট লিখিস, সেই গ্লোবাল স্টেটমেন্টটা সেই লোকাল স্কোপের মধ্যে ভ্যালিড থাকে। এবার এই গ্লোবাল স্টেটমেন্টটা কিরকম দেখতে হয়, এটা পরের স্লাইডেই আছে। তো এর পরে আমরা কি লিখি, গ্লোবাল লেখার পরে আমরা বেসিক্যালি গ্লোবাল লেখার পরে সেই ভেরিয়েবলস গুলোকে লিস্ট করি, যেই গ্লোবাল ভেরিয়েবলস গুলো আমরা অ্যাক্সেস করতে চাই। তো লেটস সে এক্স কমা ওয়াই কমা জেড, এরকম ব্যাপার। তো তাহলে কি হবে, যেই লোকাল স্কোপের মধ্যে আমি এই এই স্টেটমেন্টটা লিখবো, গ্লোবাল এক্স কমা ওয়াই কমা জেড, সেই লোকাল কনটেক্সটের মধ্যে এক্স ওয়াই অ্যান্ড জেড এর ভ্যালু আমি রিডও করতে পারবো, আমি তার ভ্যালু চেঞ্জও করতে পারবো, মানে রাইটও করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ। এটা একটু লিখে নে, তারপর আমি পরে স্লাইডে যাচ্ছি। হয়ে গেলে পরে বলিস।
ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, হয়ে গেছে। পরের স্লাইডে যাই। আচ্ছা, তো কেস ফোর এটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই আমরা দেখলাম, জাস্ট তাও একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। তো এখানে তো চেঞ্জ ফাংশনকে একটা কল হবে, এটা এখানে এখন মিসিং অ্যাজ ইউজুয়াল, কারণ সেম ছিল। তো এখানে আমি যদি চেঞ্জকে আগে কল করি, তো অথবা ঠিক আছে আমি একটা কাজ করছি, না আগেই কল করতে হবে, এটা সেটা কোনো উপায় নেই। তো চেঞ্জকে যদি আমি আগে কল করি তাহলে আমার ইনসাইড দ্য ফাংশন আছে হচ্ছে 50, আর আউটসাইড দ্য ফাংশন আমার আসে হচ্ছে 25। হুম। আচ্ছা, তো এবার দেখি কি চেঞ্জেস আমাদেরকে প্রোগ্রামে করতে হবে। অশোক। আচ্ছা, তো এবার আমরা যেই পয়েন্টের থেকে গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই সেখানে আমাদেরকে এই গ্লোবাল স্টেটমেন্টটাকে লিখতে হবে। তো এবার এই গ্লোবাল স্টেটমেন্টটার জেনারেল সিনট্যাক্স কি? গ্লোবাল ফলোড বাই দ্য গ্লোবাল ভেরিয়েবল ওয়ান, কমা গ্লোবাল ভেরিয়েবল টু অ্যান্ড ডট ডট ডট। বাট এখানে যে আমি এই তোর স্কোয়ার ব্র্যাকেটটা দিয়েছি, এটার মানে হচ্ছে গ্লোবাল স্টেটমেন্টটা ইউজ করলে পরে তোকে অ্যাটলিস্ট একটা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হবে। এখানে অ্যাটলিস্ট একটা গ্লোবাল ভেরিয়েবলের নাম মেনশন করতে হবে। অপশনালি তুই চাইলে অনেকগুলো গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারিস। হ্যাঁ। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমার অপশন। তো যেহেতু পাইথন এরকম দুটো স্কোপ মেনটেন করে, একটা গ্লোবাল স্কোপ আর একটা লোকাল স্কোপ, সেই কারণে পাইথনের মধ্যে দুটো ফাংশন আছে। এই দুটো ফাংশনকে ইউজ করে আমরা দেখতে পারি যে পাইথনের গ্লোবাল স্কোপের মধ্যে কি কি ভেরিয়েবলস আছে আর হ্যাঁ। পাইথনের লোকাল স্কোপের মধ্যে কি কি ভেরিয়েবলস আছে। তো হুম। সেই ফাংশনটার নাম হচ্ছে গ্লোবালস। যদি আমরা একটা লিস্ট বলা উচিত না, এটা অ্যাকচুয়ালি সি আর ডিকশনারি, আমি এখানে ডিক্ট লিখছি, of all the global variables in the program, and for a dictionary of all the local variables we should call locals. এবার আমি এটাকে ডিকশনারি কেন বলছি এটা চালানোর পরেই বুঝতে পারবি। ব্যাপারটা হচ্ছে এই গ্লোবালস আর লোকালস বেসিক্যালি আমাকে একটা ডিকশনারি রিটার্ন করে। ডিকশনারির মধ্যে কি থাকে? কি ভ্যালু পেয়ার্স। তো এই ডিকশনারির কি ভ্যালু পেয়ারের মধ্যে হবে হচ্ছে কি হবে আমার গ্লোবাল ভেরিয়েবলের নাম, আর ওর রেসপেক্টিভ ভ্যালু হচ্ছে ওই ভেরিয়েবলটার যা ভ্যালু। লোকালস এর ক্ষেত্রেও তাই। তো এটা তুই লিখে না, তারপর আমি তোকে দেখাচ্ছি। তা পেনের ইঙ্ক শেষ হয়ে গেছে। চেঞ্জ করে নে।
হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে, চলো এবার একবার এখানে একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, স্কোপটাই খুলি। আচ্ছা, তো এখানে আমি যদি লোকালসটাকে প্রিন্ট করি তাহলে পরে কি দেখাবে? লোকালস এর মধ্যে জেড এক্স ওয়াই এই তিনটা জিনিস দেখানো উচিত। তো একবার চালিয়ে দেখে নেওয়া যাক। লেটস রান স্কোপ 1। আচ্ছা, এখানে প্রথমে নাম্বারটা চাইবে, দিয়ে দিই 5 2। তারপরে এই ফাংশনটা কল হলো, এখানে দেখো দেখাচ্ছে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 2। এবার জেড এর ভ্যালু কেন দেখাচ্ছে না? কারণ জেডটা এর পরে ডিফাইন্ড হয়েছে। তো আমি যদি এই লোকালসটাকে এখানে কল করি তাহলে পরে ও আমাকে জেডটা দেখাবে। তো নাও ইফ আই রান দিস 5 2, তো দেখ এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 2 আর জেড এর ভ্যালু 7। তো আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, মানে বেসিক্যালি যেই পয়েন্টের থেকে আমি ভেরিয়েবলটাকে ডিফাইন করেছি সেই পয়েন্টের থেকে ও আমাকে দেখায়। স্বাভাবিক কথা, কারণ যদি আমি ভেরিয়েবলটাকে ডিফাইন না করি তাহলে সেই পয়েন্টে কি করে এটা হয়। বাট এবার আমি যদি লোকালস এর জায়গায় বা আমি লোকালস এর সাথে যদি গ্লোবালস কেও প্রিন্ট করি এখানে, তাহলে দেখ কি কি দেখায়। রান ফার্স্ট নাম্বার 5, সেকেন্ড নাম্বার 2। আচ্ছা, এত এত কিছু জিনিসপত্র দেখিয়েছে। তো এখানে এত কিছু জিনিসপত্র এই কারণে দেখাচ্ছে বিকজ গ্লোবালে তোর অনেক কিছু থাকে, বিল্ট ইন ভেরিয়েবলস থাকে, হ্যান ত্যান অনেক জিনিসপত্র থাকে। তো সেগুলোর জন্য এত কিছু দেখাচ্ছে। আর যেহেতু এটা রেপেল এনভায়রনমেন্ট সেই কারণে এখানে একটা তোর পাইথনের কোডর কি বলবো একটা লাইসেন্সও দেখাচ্ছে। বাট এখানে তুই যদি একটু নিচে দেখিস তাহলে দেখ তুই দেখতে পারবি নাম 1 এর জন্য আমরা 5 এন্টার করেছিলাম, নাম 2 এর জন্য 2। তো এখানে নাম 1 এর ভ্যালু 5 আর নাম 2 এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, তো এই গ্লোবালস এন্ড লোকালস এই দুটো ফাংশন দিয়ে তুই চেক করতে পারিস তোর প্রোগ্রামের মধ্যে কি কি গ্লোবাল ভেরিয়েবলস বা ভেরিয়েবলস না, কি কি গ্লোবাল নেমস আর কি কি লোকাল নেমস আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে হাউ শুড বি মডিফাই দ্য ভ্যালু অফ আ গ্লোবাল ভেরিয়েবল ফ্রম আ লোকাল। তো আমরা যখন তোর এই পার্টিকুলার কোডটা লিখছিলাম, let me open that code। এই যে এটা আমরা যখন এখানে কোডটা লিখছিলাম এখানে আমরা কি হচ্ছে, এখানে আমরা এই গ্লোবাল ভেরিয়েবলটাকে মডিফাই করতে চাই, রাইট? তো কারেন্টলি আমি যদি স্কোপ 3.5 কে চালাই তাহলে পরে এই আউটপুটটা আমরা দেখছিলাম প্রথমে 25 আর তারপরে 50 সেটাই আসবে, প্রথমে 25 তারপরে 50। বাট আমরা এই পয়েন্টে এই গ্লোবাল ভেরিয়েবলটাকে মডিফাই করতে চাই, তাহলে আমরা কি করব? এখানে একটা গ্লোবাল স্টেটমেন্ট লিখবো। আর আমরা কোন গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই? এক্স। এক্স। তাহলে আমরা এখানে একটা এক্স লিখে দেবো। এখন দেখবি তোর আউটপুটটা ডিফারেন্ট আসবে। নাও ইউর আউটপুট উইল বি 50। তাই চেঞ্জ হলো না? দাঁড়া, এক মিনিট, স্কোপ 3 চলছে, ঠিক আছে। গ্লোবাল এক্স গেল ব্যাপারটা। ও আচ্ছা, আমাকে তো এটাকে আগে কল করতে হবে, তাহলে পরে 50 দেখাবে। 50, ঠিক আছে। আচ্ছা, তারপর আগে চেঞ্জটা হবে তারপর ওটা রিফ্লেক্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছিস রিফ্লেকশনটা পড়া হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমার বেসিক্যালি ওইখানেও এটা ফ্লিপ করা উচিত ছিল, বাট ঠিক আছে, স্টিল দ্য অ্যান্সার উড বি দ্য সেম থিং। তো এইভাবে আমরা গ্লোবাল ভেরিয়েবলকে মডিফাই করতে পারি। আমি এটা এখানে রেখে দিই আর তুই এটাকে একটু কপি করে। এবার গ্লোবাল স্টেটমেন্ট যদিও আমরা ইউজ করে গ্লোবাল ভেরিয়েবলদেরকে মডিফাই করতে পারি, বাট স্টিল দিস ইজ নট আ ভেরি গুড প্র্যাকটিস। কেন? কারণ যখন আমরা প্রোগ্রাম লেখা শুরু করি আমাদের প্রোগ্রামটা ছোট থাকে, বাট অ্যাজ এন্ড ওয়েন চেঞ্জেস কাম অ্যান্ড উই চেঞ্জ আওয়ার প্রোগ্রাম, উই ইনক্লুড মোর স্টাফ ইন আওয়ার প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম আস্তে আস্তে বড় হতে থাকে। হ্যাঁ। এরপরে তুই যদি তোর ফাংশনস এর মধ্যে এই গ্লোবাল স্টেটমেন্টটাকে লিটার করে রাখিস, সব জায়গায় তুই গ্লোবাল স্টেটমেন্ট ইউজ করছিস, ইউ আর ইউজিং গ্লোবাল ভেরিয়েবলস, তাহলে পরে কি হতে পারে, ধরে নে তোর প্রোগ্রামে একটা বাগ আসে, ঠিক আছে, the value of some variable is changing but you don't want that change, একটা বেসিক্যালি আনডিজায়ার্ড চেঞ্জ একটা ভেরিয়েবলে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। তো সেই চেঞ্জটাকে ট্র্যাক ডাউন করার জন্য তোকে প্রত্যেকটা ফাংশন একের পর এক ম্যানুয়ালি চেক করতে হবে, দ্যাট ইজ কোয়াইট কাম্বারসাম, রাইট? তো সেই কারণে গ্লোবাল স্টেটমেন্ট ইউজ করা উচিত। তো যদি আমরা গ্লোবাল স্টেটমেন্ট ইউজ না করি, then how should we modify the value of a global variable? Very simple.
আমরা এই গ্লোবালের মডিফিকেশনটা গ্লোবাল স্কোপে করব, লোকালের মডিফিকেশন লোকাল স্কোপে করব। তার মানে কি, ইনস্টেড অফ রাইটিং আ কোড সাচ অ্যাজ দিস, আমরা কি করতে পারি, উই ক্যান ইনস্টেড রাইট দিস কোড। তো একটু যাবো, আমি জাস্ট সুইচ করে তোকে দেখিয়ে দিচ্ছি। ইনস্টেড অফ ডুইং দিস, ইনস্টেড অফ রাইটিং দিস গ্লোবাল এক্স, আমরা কি করতে পারি, ফাঙ্ক এক্স কি করছে, ও আমাকে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে রিটার্ন করছে, বাট হুম, গ্লোবাল ভেরিয়েবল ভ্যালু তো চেঞ্জ হবে না হ্যাঁ, অবভিয়াসলি। তো আমরা কি করব, এইখানে একটা রিঅ্যাসাইনমেন্ট পারফর্ম করব। নাও ইফ ইউ পারফর্ম এ রিঅ্যাসাইনমেন্ট, তাহলে পরে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তারপর দেখ 50 শুধু প্রিন্ট হচ্ছে। আচ্ছা, গ্লোবাল ভেরিয়েবল রিঅ্যাসাইনমেন্ট। তো তার মানে কি, গ্লোবাল ভেরিয়েবলকে আমরা গ্লোবাল পার্টে চেঞ্জ করছি, লোকাল ভেরিয়েবলকে আমরা লোকাল পার্টে চেঞ্জ করছি। তো এই পার্টিকুলার কেসের মধ্যে যদি কোনো আনডিজায়ার্ড চেঞ্জ আমরা দেখি, তাহলে পরে আমাদেরকে শুধু গ্লোবাল সেকশনটাই দেখতে হবে, আমাদেরকে প্রত্যেকটা ফাংশনকে হান্ট ডাউন করতে হবে। হুম, ঠিক আছে? তো হ্যাঁ, দেয়ারফর গ্লোবাল ইজ জেনারেলি নট ইউজড অ্যান্ড ইট ইজ নট প্রেফার্ড। আছে অপশনটা, ছোটখাটো প্রোগ্রামের জন্য ইউজ করা যেতে পারে, বাট স্টিল ইট শুড নট বি ইউজড। কোথায় রাখা যায়, আমি আর ওটাকে সরাই। এখানে হয়ে গেলে পরে বলিস। হয়ে গেছে না? আচ্ছা, দেখুন। হ্যাঁ, হয়ে গেছে। ওই সাইডে যাও। আচ্ছা। এরপরে হচ্ছে পাইথনের ল্যামডা এক্সপ্রেশন। তো এই ল্যামডা এক্সপ্রেশনটা তোদেরকে হয়তো খুব একটা স্লাইডেই আমি দেখলাম তোদের ছিল, বাট হুম, স্টিল ল্যামডা এক্সপ্রেশন যেহেতু স্যার ইনক্লুড তোদের করেছে, তাহলে ল্যামডা এক্সপ্রেশনটা একটু ভালো করে তোকে বুঝিয়ে দিই। দিস ইজ আ ডিফারেন্ট ওয়ে অফ প্রোগ্রামিং। এটা একটু শিখবি, এটা একটু নতুন লাগবে, তো এটা একটু আমরা করে নিই। আচ্ছা, তো ল্যামডা এক্সপ্রেশন কি জিনিস? তো ল্যামডা এক্সপ্রেশন আর বেসিক্যালি শর্ট হ্যান্ড ফর্ম অফ ফাংশনস। ঠিক আছে? ইনফ্যাক্ট এদেরকে হুম, অ্যানোনিমাস ফাংশনসও বলা হয়, বিকজ ল্যামডা এক্সপ্রেশনস ডু নট হ্যাভ নেম পার সে। তো এবার ল্যামডা এক্সপ্রেশনস আমরা কেন ইউজ করব? দেখ, আমাদের কোডের মধ্যে কিছু কিছু ফাংশনস আছে, লাইক ম্যাপ এন্ড ফিল্টার, এটার ব্যাপারে আমরা শিখবো, যেখানে আমাদেরকে কোনো একটা ফাংশন একবার ইউজ করতে হয়। দেখবি পরে আস্তে আস্তে প্রোগ্রাম করতে করতে ইউ উইল কাম অ্যাক্রস দিস সিনারিওস, যেখানে একটা হুম, কমপ্লেক্স কাজটা অনেকগুলো স্টেটমেন্টের মধ্যে হয়ে যাচ্ছে। তো তুই ভাবছিস কি আচ্ছা একটা ফাংশন বানিয়ে দিবি, বাট তুই দেখছিস সেই ফাংশনটা তোর এন্টায়ার কোডের মধ্যে শুধু একটা জায়গায় ইউজ হচ্ছে।
রাইট? হুম, তো তাহলে পরে একটা আলাদা করে ডেফ দিয়ে ফাংশন বানানোর কোনো মানে হয় না, বাট স্টিল তুই যদি নিজের প্রোগ্রামটাকে অর্গানাইজ করতে চাস, ইউ উড হুম, ওয়ান্ট টু ক্রিয়েট আ ফাংশন। তো ফাংশন যদি আমাদের কোডের মধ্যে এরকম ওয়ান টাইম ফাংশন থাকে, তো ইনস্টেড অফ ইউজিং আ ওয়ান টাইম ফাংশন উই ক্যান ইউজ এ ল্যামডা এক্সপ্রেশন ইনস্টেড, কারণ ল্যামডা এক্সপ্রেশন দিয়ে ফাংশনটাকে লিখলে আমাদেরকে কম লিখতে হয়। ঠিক আছে? এবার হ্যাঁ, এদের ইউটিলিটিটা ল্যামডা এক্সপ্রেশন আমি তোকে দেখিয়ে দিতে পারি, ইটস কোয়াইট সিম্পল থিং, বাট স্টিল আগে আমি এটার ইউটিলিটিটা ডিসকাস করতে চাই, তারপরে আমি ল্যামডা এক্সপ্রেশনে আসবো। তো ল্যামডা এক্সপ্রেশন মেজরলি ম্যাপ আর ফিল্টার ফাংশনস এর মধ্যে ইউজ করা হয়। ঠিক আছে? হুম, তো এবার এই ম্যাপ ফাংশনটা কি আর ফিল্টার ফাংশনটা কি সেটা একটু দেখা যাক। তো ম্যাপ ফাংশন, ম্যাপ মানে কি? তুই ম্যাথস এর মধ্যে নিশ্চয়ই এরকম টাইপের তুই ম্যাপিং পড়েছিস কি? ম্যাপিং ডিফারেন্ট টাইপের হয়। তোর ওয়ান টু মেনি ম্যাপিং হয়, তারপরে তোর মেনি টু ওয়ান ম্যাপিং হয়, তারপরে তোর মেনি টু মেনি ম্যাপিং হয়। এই টাইপের অনেক ম্যাপিং তুই পড়েছিস। হুম, তো এই যে ম্যাপ ফাংশনটা আছে, এই ম্যাপ ফাংশনটা বেসিক্যালি এই ওয়ান টু ম্যাপিং এর কাজ করে। ফর এক্সাম্পল, ধরে নে তোর কাছে একটা অ্যারে আছে, যেই অ্যারের মধ্যে বা যে লিস্টের মধ্যে হুম, টেম্পারেচার সব সেলসিয়াসে আছে। ঠিক আছে? আচ্ছা, তো ধরে আমি এখানে একটা এটা বানাই, এখানে সব তোর সেলসিয়াসে টেম্পারেচার আছে, 0, 100, 98, 95, এটসেট্রা। এবার তোর কাজ হচ্ছে এই সেলসিয়াসের টেম্পারেচার গুলোকে নিয়ে ফারেনহাইটে কনভার্ট করা। হুম, ঠিক আছে? তো এখানে তার মানে তুই কি করছিস? তুই প্রত্যেকটা ভ্যালুকে কনভার্ট করছিস বা প্রত্যেকটা ভ্যালুকে ম্যাপ করছিস টু আ করেসপন্ডিং ভ্যালু ইন ফ্যারেনহাইট স্কেল। হ্যাঁ, রাইট? তো এই কাজটাই হচ্ছে আমাদের ম্যাপ ফাংশনটা করে। তো এবার আচ্ছা, এই আমরা জেনারেলি যদি এই জিনিস কাজটা করি তাহলে আমরা কি করব? আমরা একটা লুপ চালাবো, সেই লুপের মধ্যে থেকে আমরা সেলসিয়াসের একটা ভ্যালু এক্সট্রাক্ট করব, হুম, তারপরে সেই ভ্যালুটাকে আমরা ওই ফ্যারেনহাইটে কনভার্ট করার ফর্মুলাতে বসাবো, আর হুম, তারপরে রিপিটেডলি আমরা এই স্টেটমেন্টটাকে কল করতে থাকবো, পার ডট অ্যাপেন্ড। হ্যাঁ, তো যখনই তুই দেখছিস কি তোকে বারবার এই অ্যাপেন্ড মেথডকে কল করতে হচ্ছে, আর তুই বেসিক্যালি একটা ট্রান্সফরমেশনের কাজ করছিস, এত কিছু কোড না লিখে তুই স্ট্রেট অ্যাওয়ে ম্যাপ ফাংশন ইউজ করতে পারিস। দ্য আচ্ছা, ম্যাপ ফাংশন উইল রিডিউস ইউর কোড বাই আ লট। তো সেটা আমরা এক্সাম্পলস দেখবো, আপাতত এটা একটু লিখি। তো এখানে কি বলছে? দ্য ম্যাপ ফাংশন allows us to map a function to an iterable object. তো দ্য থিং ইজ, আমরা একমাত্র আইটারেবল অবজেক্টের উপরেই এই ম্যাপ ফাংশনটাকে কল করতে পারি। So what are iterable objects? So we have list. List is an iterable object. We have a set. We have actually a set. Set is also iterable. আর তারপরে হচ্ছে tuple, string. These are all my iterable objects. এখানে আমি তোর আরেকটা জিনিস ইনক্লুড করতে ভুলে গেলাম, যেটা ডিকশনারি, বাট দিস আর অল আইটারেবল অবজেক্টস। এদের হুম, সবার উপরে আমরা ম্যাপ ফাংশনকে কল করতে পারি, যে কি করবে? একটা একটা ফাংশনকে নেবে, সেই ফাংশনের মধ্যে তোর এই অরিজিনাল আইটারেবল অবজেক্টে ডেটাটা পাঠাবে, আর ও যে রিটার্ন করবে সেই রিটার্ন ভ্যালু নিয়ে ও একটা নতুন লিস্ট বা একটা নতুন আইটারেবল ফর্ম তৈরি করবে। এটা হচ্ছে ম্যাপ ফাংশনের কাজ। তো বেসিক্যালি ইট উইল সেভ ইউ ফ্রম রাইটিং ফর লুপ and many statements within that for loop. হুম। লিখেন, তারপরে এক্সাম্পল দেখছি আমরা।
কয়টালে করে বলিস? হুম, পাঁচ। হুম, হুম, আচ্ছা। তোর স্লাইডটা আছে। আচ্ছা, তো এবার এখানে কি বলেছে? সাপোজ উই ওয়ান্ট টু কম্পিউট দ্য স্কোয়ার অফ অল আইটেমস ইন আ লিস্ট। ঠিক আছে, তো এবার আমরা এটা দুটো ভাবে দেখবো। আমরা এটাকে নর্মালি কিভাবে ম্যাপ ছাড়া করতাম, আর তারপরে ম্যাপ ইউজ করে আমাদের কতটা কোড কমছে। তো তুই হুম, একটা কাজ কর, তুই নিজের কম্পিউটারের র্যাপেলিতে চলে যা আর নিজের স্ক্রিনটা শেয়ার করে দে। আচ্ছা। আর স্ক্রিনটা পিন করে নে আর র্যাপেলিতে শুরু। হুম, এটা কি বললাম? দাঁড়া দাঁড়া, ওটাতে ফেরত যাবে। আর ওটা ক্লোজ করলি কেন? ওটাতেই তো ফেরত যাবে, তোকে র্যাপেলিটা আবার ওটাতেই খুলতে হবে। হ্যাঁ, এই তো খুলেছে। এবার আজকে ডেটের ফোল্ডারটাকে ই করো না। সাইন ইন কেন রাখে না? না না, সাইন্ড ইন রাখে, ওরা বেরিয়ে যায়, কুকিটা এক্সপায়ার করে যায়, আজকে ডেটের ফোল্ডার। হুম, এবার এখানে দেখ ম্যাপ 1.py বলে পাবি। হ্যাঁ, এটা খোল। আচ্ছা, এটা তোকে এবার সলভ করতে হবে। এবার এখানে কি, এখানে আমাদের কাছে একটা লিস্ট আছে, এই লিস্টের মধ্যে কিছু নাম্বার আছে। এবার এর স্কোয়ার করে আমাদেরকে এই পার্টিকুলার লিস্টটাকে পপুলেট করতে হবে। তো এই লাইনটার উপরে যা আছে এগুলোকে চেঞ্জ করবি না, এগুলোকে চেঞ্জ করবি না, তোর কোডটা এখানে তুই লিখবি। তো লিখ, নামের প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার এই পার্টিকুলার লিস্টের মধ্যে আসা উচিত। করে ফেল। আই। হুম, বা তুই এখানে ডিরেক্টলি অ্যাপেন্ডের ভিতরে আই ইনটু আই লিখতে পারতি, এই স্টেটমেন্টটা দরকার ছিল ও না। হ্যাঁ, তো তাহলে হ্যাঁ, ঠিক আছে, তো এই স্টেটমেন্টটাকে বাদ দিয়ে দিতে হবে, নাহলে এটা আই কিউব হয়ে যাবে বেসিক্যালি। আচ্ছা, হুম, এবার একটা কাজ কর, তোর লেফটের মধ্যে সেটিংস এ ক্লিক কর। দেখ লেফট একটা গিয়ারের আইকন পাবি, ও হ্যাঁ, সবার নিচে আয়, এটাকে এনেবল করে নে। বাস, এবার ফাইলস এর আইকনটায় ক্লিক কর ওখানে। হ্যাঁ, বাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা চালিয়ে দেখে নেওয়া যাক। হুম, লেট মি রান। তো দেখ, অরিজিনাল লিস্ট হচ্ছে 1 2 3 4 5, হুম, ট্রান্সফর্ম লিস্ট হচ্ছে 1 4 9 16 আর 25। ঠিক আছে, হ্যাঁ, তার মানে এটা আমাদের কাজ করছে। হুম, তো এবার এই সেম কোডটাকে যদি আমি ম্যাপ দিয়ে লিখি তাহলে দেখ কতটা ছোট হয়ে যায়। তো এর ঠিক উপরের ফাইলটা ক্লিক কর, ওখানেই দেখ, অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা কি করব? এখানে আমাদেরকে একটা আইটেমকে স্কোয়ার করার ব্যাপারে আগে ভাবতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা একটা ফাংশন বানাবো। তো লেটস সে ডেফ স্কোয়ার। হুম, আচ্ছা, একটা নাম্বার নেবে। এবার বল আমাকে কি করতে হবে, এই নাম্বারের স্কোয়ার করে রিটার্ন করতে হবে। তাহলে এই নাম্বারের স্কোয়ার আমরা কি করে করব, কি লিখবো? রিটার্ন আই ইন্টু আই। এই নাম ইনটু নাম, নাম ইন্টু নাম। বা নাম স্টার্ট স্টার্ট টু, এটাও লিখতে পারি আমরা। হ্যাঁ। ঠিক আছে, তাহলে কি এটা একটা নাম্বারকে স্কোয়ার করবে, হলো। হুম, এবার আমরা কি করতে চাই? এবার আমরা
এই পার্টিকুলার লিস্টকে এই পার্টিকুলার ফাংশনের সাথে ম্যাপ করতে চাই। তো তার মানে আমরা কি লিখবো? ম্যাপ। এবার ম্যাপের ভিতরে সবার প্রথমে আমাদেরকে ফাংশনটাকে পাঠাতে হয়। তো ফাংশনটাকে পাঠাতে হয় মানে কি, এটা তোর জন্য হয়তো একটু নতুন লাগবে। আমরা একটা ফাংশন দেখ, পাইথনের মধ্যে যা আছে হচ্ছে সবকিছু আমাদের অবজেক্ট, রাইট? হুম, তো ফাংশনও একটা অবজেক্ট, আমাদের ভেরিয়েবলও একটা অবজেক্ট। তো আমরা একটা অবজেক্টকে যেভাবে ইচ্ছা পাঠাতে পারি, তো আমরা সেইভাবেই একটা ফাংশনকে আরেকটা ফাংশনও পাঠাতে পারি, যেটা কল ব্যাক, যেটা আমরা আগে একবার টাইমে নিশ্চয়ই ডিসকাস করেছিলাম। হুম, ঠিক আছে? তো প্রথমে আমরা এই স্কোয়ার ফাংশনকে পাঠালাম, তারপরে এই স্কোয়ার ফাংশনটা আমরা কার উপরে লাগাতে চাই, এটা আমরা এই পার্টিকুলার তোর লিস্টের উপরে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এখানে আমরা নামস লিখে দেবো। ঠিক আছে? তো এবার এ আমাকে যেটা রিটার্ন করবে, দ্যাট মাস্ট বি স্টোর সামওয়্যার। তো হ্যাঁ, সেটাকে আমরা স্কোয়ার্ড এর মধ্যে স্টোর করছি। এবার স্টোর করে যদি আমি এটাকে রান করি, লেট মি রান দিস। একবার এটাকে একটু মেইন ডট পাই থেকে চেঞ্জ করে নিই। আচ্ছা, এবার এটাকে আমাকে রান করতে হবে। রান করার পরে দেখ আমাদের অরিজিনাল লিস্ট কি দেখায় আর ট্রান্সফর্ম লিস্ট কি দেখায়। তো এই ট্রান্সফর্ম লিস্টের মধ্যে কি দেখাচ্ছে? ম্যাপ অবজেক্ট অ্যাট 0xF97 হ্যান ত্যান এইসব জিনিসপত্র দেখাচ্ছে। তো এটা কেন দেখাচ্ছে? কারণ বেসিক্যালি ম্যাপ ফাংশন আমাকে একটা আইটারেটর রিটার্ন করে। আইটারেটর রিটার্ন করে মানে কি, ম্যাপ ফাংশন কিন্তু এখনো অবধি এই লিস্টকে চেঞ্জ করেনি। ইট হ্যাজ জাস্ট ক্রিয়েটেড আনাদার ফাংশন, যেটাকে কল করলে পরে ও আমাকে একটা একটা করে আইটেম দেবে। দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই অ্যান আইটারেটর। তো আমরা হ্যাঁ, যদি এটাকে একটা লিস্টে কনভার্ট করতে চাই, উই নিড টু ইউজ দ্য লিস্ট ফাংশন। ঠিক আছে? এরপরে যদি আমি রান করি, দেন ইট উইল রিটার্ন মি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট তোর অ্যারে। তো দেখ ও আমাকে 149,625 দিচ্ছে। হুম, হুম, তো এখানে তোর নাম্বার অফ লাইন্স কমলো বাই ওয়ান লাইন, একটা লাইন দিয়ে তোর নাম্বার অফ লাইন্স কমেছে। হ্যাঁ, স্টিল ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে আমরা যখন একটু কমপ্লেক্স প্রোগ্রাম দেখবো তখন আমরা দেখবো এটা নাম্বার অফ লাইন্স কমবে। তো হ্যাঁ, এবার তুই একটা কাজ কর, এটা তুই একটু খাতায় লিখে নে। আমি এখানে রাখছি, তুই খাতায় একটু লিখে নে। আচ্ছা, সবার প্রথমে লিখবি হচ্ছে উইদাউট ম্যাপটা, তারপরে হচ্ছে উইথ ম্যাপ। হুম, না, ইনফ্যাক্ট একটা লাইন নয়, এ তো দুটো লাইন কমিয়েছে। একটা হচ্ছে এই এমটি অ্যারেটা রাখা, তারপরে হচ্ছে এটা। হুম। Just লিখে নে। এটা আমি কমেন্ট দিয়েছি বলে একটু বড় হয়েছে, বাট স্টিল। আচ্ছা, তোদের গরমের ছুটির ব্যাপারে কিছু বলেছে কি? না, আচ্ছা, তাহলে পরে, আচ্ছা, তাহলে পরে থার্সডেতে যদি আমি আবার এরকম 4টেতে একটা ক্লাস নিই, তাহলে কি অসুবিধা হবে? না, ঠিক আছে। নেক্সট থার্সডেও তাহলে একটা রাখছি, তাহলে এক্সট্রা ক্লাসটা দেওয়া হয়ে যাবে। তোদের সকালবেলা কি থার্সডেতে স্কুল থাকে না? হ্যাঁ, প্রতিদিনই স্কুল করে। হ্যাঁ। ওটা লিখে রাখলাম, ভুলবো না। তো ম্যাপের জন্য শুধু মাথায় রাখবি, আমাদেরকে জাস্ট ট্রান্সফরমেশনটা একটা আইটেমের জন্য ভাবতে হয়, ভাবে আমরা একটা ফাংশন বানিয়ে রাখি, তারপরে হুম, জাস্ট ওই ফাংশনটাকে ওই লিস্টের উপরে ম্যাপকে দিয়ে কল করে, বাস। দ্যাটস হয়ে গেলে পরে বলিস। হুম।
হয়ে যাবে। তাহলে নেক্সট প্রোগ্রামে যাওয়া যাক। তো আসুক। হুম, আচ্ছা। তো এবার আমাদেরকে কি করতে হবে, এবার একটু কমপ্লেক্স একটা আমরা ফাংশন লিখছি। এটা কি, সাপোজ উই নিড টু ক্যাপিটালাইজ অল স্ট্রিংস ইন আ লিস্ট, হাউ উড উই ডু ইট? এবার ক্যাপিটালাইজ মানে কি, লেটস সে তোর কাছে একটা স্ট্রিং আছে জ্যাক, ঠিক আছে? এবার আমি এটাকে যদি ক্যাপিটালাইজ করতে চাই, ক্যাপিটালাইজ মানে কি, আমি জাস্ট এই ফার্স্ট লেটারটাকে ক্যাপিটালাইজ করতে চাই, হ্যাঁ ঠিক আছে? তো এটা, এই পার্টিকুলার ট্রান্সফরমেশনটা আমাকে প্রত্যেকটা আইটেমের উপরে করতে হবে ইন মাই লিস্ট। তাহলে এবার তুই একটু রেপেলিটা সুইচ কর। রেপেলিটা দেখ ম্যাপ 2.py বলে তুই পাবি। এখানে তোর কাছে কিছু নাম আছে, আর তোর কাছে ক্যাপিটালাইজড বলে একটা তোর লিস্ট আছে। তোকে কি করতে হবে, এই ক্যাপিটালাইজড লিস্টের মধ্যে এই প্রত্যেকটা নামকে ক্যাপিটালাইজ করে তোকে স্টোর করতে হবে। করে ফেল, রেপেলিটা চলে যা। আচ্ছা, খালি প্রথম লেটারটাই তো? হ্যাঁ একদম, ম্যাপ 2। ফর লুপ ছাড়া হবে না। হ্যাঁ পড়লে ছাড়াও হবে। দেখ আমরা ফার্স্ট লেটারকে ক্যাপিটালাইজ করতে চাই মানে কি, প্রথমে আমাদের ফার্স্ট লেটারটাকে এক্সট্রাক্ট করতে হবে, এবার ওটাকে আপার কেসে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমি কিন্তু এই পার্টিকুলার লিস্টকে কিছু মডিফাই করতে চাই না। ম্যাপ ফাংশনের হ্যাঁ একটা সব থেকে বড় জিনিস আছে, সেই জিনিসটা কি, ইট নেভার মডিফাইজ দি অরিজিনাল লিস্ট, ইট নেভার মডিফাইজ দি অরিজিনাল লিস্ট। আমাদেরকেও সেইভাবেই লিখতে হবে। তো হ্যাঁ এবার আমরা কি, আমরা বেসিক্যালি তাহলে একটা নতুন স্ট্রিং ফর্ম করব, রাইট? হ্যাঁ লেটস কল দ্যাট নিউ নেম ইকুয়াল টু, এবার তুই কি চাস, তুই এই পার্টিকুলার নেমের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটালাইজ করতে চাস। তাহলে তুই ফার্স্ট লেটারটাকে অ্যাক্সেস করলি, এবার এটা ক্যাপিটালাইজ কিভাবে করবি, কি কল করবি? প্লাস প্লাস 32 মানে আপার কেস ডট আপার। ডট আপার, সিম্পল। এবার এটা তো ফার্স্ট লেটার গেল। এবার ফার্স্ট লেটারটা তুই ক্যাপিটালাইজ করে দিলি, এরপরে কি রেস্ট অফ দ্য লেটার্স থাকবে, তাহলে এর সাথে কি কনক্যাটিনেট করবি, এখানেই করতে পারিস। হ্যাঁ এখানেই করতে পারি। প্লাস ফার্স্ট লেটারটা বাদে যা আছে সবকিছু। তো আমরা এটাকে স্প্লাইসিং বলি, আমরা স্প্লাইস কিভাবে করবো, হ্যাঁ হ্যাঁ না স্প্লাইস বলে কোনো ফাংশন নেই, হ্যাঁ আমরা ওই ব্র্যাকেট অপারেটরটা দিয়েই করি। হ্যাঁ আই ব্র্যাকেটে 2 ইন্ডেক্স ভুলে গেছিস? কমা নয়, প্রথম কথা, প্রত্যেকটার জন্য কি 2:7 দিলে চলবে? প্রত্যেকটার নাম কি সেম? 2 কমা শুধু রাখবো, লাস্টে কিছু রাখবো না। আর তার সাথে আমাদের, তোর এটা কি, এটা হচ্ছে তোর ওয়ানেথ ইন্ডেক্স না, আমরা ওয়ানেথ ইন্ডেক্স থেকে সবকিছু চাই না, হুম তাহলে ও এটা 1 হ্যাঁ হবে। এবার এটাই তুই ক্যাপিটালাইজড এর মধ্যে অ্যাপেন্ড করে দিবি, দ্যাটস ইট, কাজ শেষ। আসছে না কেন? এটার মান হ্যাঁ টু ডট অ্যাপেন্ড, ওটাও করা যায় বাট স্টিল ঝামেলা করে করতে হবে এটা। নিউ নেম লিখে দাও, আন্ডারস্কোর নেম, হয়ে গেল, রান করা যাবে। বাস দেখ, প্রথমের লিস্টের মধ্যে সব র্যান্ডমলি আছে, আর পরেরটার মধ্যে সবকিছু ক্যাপিটালাইজ। তো এবার এটাকে যদি আমরা ম্যাপ দিয়ে করতে চাই তাহলে কিভাবে করবো? আচ্ছা এটা তুই একবার নিজে ট্রাই করতো, ম্যাপ 2 উইথ ম্যাপ, এটাকে খোল।
খুলে একবার নিজে ট্রাই কর কি হবে। তো সবার প্রথমে ম্যাপ ফাংশনের জন্য আমাদেরকে কি করতে লাগে, আমাদেরকে একটা স্ট্রিং কে কি করে আমরা মডিফাই করব সেটা নিয়ে ভাবতে লাগে। হুম। তাহলে একটা ফাংশন বানা যে একটা স্ট্রিং নেবে আর সেটাকে ক্যাপিটালাইজ করে রিটার্ন করবে। উপরে বা ঠিক আছে এখানেও বানানো যায়, কোনো অসুবিধা নেই। ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ, তো ক্যাপিটালাইজ করছে, ক্যাপিটালাইজ লাস্টে ডি হবে না, Just, it will take in a string। Yes. str লিখবো না কারণ str is a built in type। হ্যাঁ, STR str না, স্ট্রিং লিখবো, হ্যাঁ স্ট্রিংও লিখতে পারি, বা তুই এর থেকে ভালো আমরা কাকে ক্যাপিটালাইজ করছি, আমরা একটা ওয়ার্ড কে ক্যাপিটালাইজ করছি তো আমরা এখানে ওয়ার্ড লিখি, দ্যাটস বেস্ট। বাস এরপরে তো ক্যাপিটালাইজ করে রিটার্ন কর, রিটার্ন একবার সিঙ্গেল লাইনেও লিখতে পারবি। রিটার্ন ব্র্যাকেটে লিখবো হলো যা সব যা থেকে। তুই আই এর সাথে করছিলি সেটাই তুই ওয়ার্ড এর সাথে করবি। ফর 0 প্লাস 1। হলো, তাহলে ফাংশন আমাদের ডান। এরপরে কি, এরপরে আমাদেরকে একটা নতুন লিস্ট বানাতে হবে ইউজিং দ্য ম্যাপ ফাংশন। নতুন লিস্টের নাম হবে হচ্ছে ক্যাপিটালাইজ ইকুয়াল টু লিস্ট। প্রথমে আমার লিস্ট কি কল করতে লাগবে কারণ ম্যাপ আমাকে হ্যাঁ, লিস্ট দেয় না। এখানে কারেন্ট যাবে ফ্লাকচুয়েট করছে, কি করতে হবে হলো নেম। না, সবার প্রথমে হচ্ছে ফাংশন, তারপরে লিস্ট। এই ফাংশনটাকে অনেক সময় কল ব্যাকও বলা হয়। এন্ড দ্যাটস ইট। এরপর আমি যদি ম্যাপ টু উইথ ম্যাপকে চালাই, it will produce the same result but with lesser number of lines। দেখ, দেখ ইনফ্যাক্ট এটা তোর বুঝতেও সুবিধা হচ্ছে না। তোর ক্যাপিটালাইজ যে লাইনটা আছে সে লাইনটার মধ্যে তুই কি দেখছিস, ইউর ম্যাপিং এভরি নেম এন্ড ইউর ক্যাপিটালাইজিং ইট। হ্যাঁ। তো এটা তো পড়তেও সুবিধা হচ্ছে, দিস কোড ইজ মাচ মোর রিডেবল। হুম। তো আগের যেই কোডটা ছিল সেই কোডের মধ্যে আমরা বুঝতে পারছিলাম এক্স্যাক্টলি কি হচ্ছে, আর এই কোডটা হচ্ছে রিডেবল ভাবে। তো এবার হ্যাঁ। সেটা ডিপেন্ড করছে তুই কিভাবে প্রোগ্রাম লিখতে চাস তার উপরে হুম। এই ফাংশনটার ইউজ হবে বা হবে না। তো একবার তুই গুগল মিটে ফেরত আয়, এসে এটা একটু লিখে নে।
হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। নেক্সট দেখি কি আছে। 3 মিনিট বাকি আছে, জাস্ট একটু লিখতেই শুধু হয়তো পারবি। দেখি আসো, অনেকগুলো স্লাইড হয়ে গেল, আর নিতে পারে না। আচ্ছা এটুকু খালি লিখে নে, পরের দিন আমরা এখান থেকে শুরু করবো। আচ্ছা তো ফিল্টার ফাংশন, এবার ফিল্টার ফাংশন কি? তো ধরে নে তোর কাছে একটা অ্যারে আছে, যেই অ্যারের মধ্যে কিছু ভ্যালুজ আছে, লেটস সে 0 থেকে 10 অব্দি কিছু ভ্যালুজ আছে। এবার সেই অ্যারের মধ্যে থেকে তোকে ভ্যালুগুলোকে ইভেন আর অড অ্যারেতে স্প্লিট করতে হবে, ঠিক আছে? তো তার মানে তুই কি করছিস, তুই বেসিক্যালি একটা অরিজিনাল অ্যারে থেকে ফিল্টার করে কিছু ভ্যালুজকে একটা লিস্টে রাখছিস, আর কিছু ভ্যালুজকে আরেকটা লিস্টে রাখছিস, ঠিক আছে? তো দিস ফিল্টার অপারেশন আমরা জেনারেলি এটা তোর এই ইফ দিয়ে দিয়ে করি, রাইট? বাট এটা আমরা ওরকম ভার্বোজ না লিখে ফিল্টার ফাংশন দিয়ে খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে করতে পারি, ইন এ সিঙ্গেল লাইন, জাস্ট অ্যাজ লাইক ম্যাপ ফাংশন। তো এই ক্ষেত্রে আমাদের কি দরকার? এই ক্ষেত্রে আমাদের এমন একটা ফাংশন দরকার যে ফাংশনটা ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করবে, ঠিক আছে? তো এখানে ধরে নে আমাকে কি করতে হবে, আমাকে কোনো, আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে, 1 2 3 4 আর 5। এবার আমাকে এদের মধ্যে থেকে যে ইভেন নাম্বারস গুলো আছে, সেই ইভেন নাম্বারস গুলোকে কালেক্ট করতে হবে, ফিল্টার করতে হবে। এখানে আমার ইভেন নাম্বারস গুলো হচ্ছে 2 আর 4। তো তাহলে পরে আমার কি দরকার, তাহলে পরে আমার এমন একটা ইজ ইভেন ফাংশন দরকার, যে ফাংশনটা আমাকে ট্রু রিটার্ন করবে whenever an even number is sent to it, and it will return false whenever a odd number is sent to it, ঠিক আছে? ট্রু if num is even, false if num is odd। তো এবার এই ফিল্টার ফাংশন কি করবে, এই অ্যারের মধ্যে, এই অরিজিনাল লিস্টের মধ্যে, লেটস কল দিস অরেগ। তো এই অরিজিনাল লিস্টের মধ্যে যে যে আইটেম গুলো আছে, এই প্রত্যেকটা আইটেম একটা একটা করে এই ফাংশনকে পাঠাবে। যেই যেই আইটেমের জন্য এই ফাংশনটা ট্রু রিটার্ন করবে, একমাত্র সেই আইটেম গুলোই ও একটা নতুন লিস্টের মধ্যে রাখবে। তো সবার প্রথমে ও যখন 1 কে ইজ ইভেন কে পাঠাবে, তখন কি 1 এর জন্য ইজ ইভেন ফলস রিটার্ন করবে, তাই এটা এর মধ্যে ইনক্লুডেড হবে না। এরপরে যখন 2 পাঠাবে, 2 এর জন্য ইজ ইভেন 2 রিটার্ন করবে, হেন্স দ্যাট উইল বি ইনক্লুডেড ইন দি অ্যাড। 3 এর জন্য ও আমাকে ফলস পাঠাবে, 5 এর জন্য আমাকে ফলস পাঠাবে, বাট 4 এর জন্য আমাকে ট্রু পাঠাবে। তো যেই যেই ভ্যালুজ এর জন্য আমার ফাংশন আর তার ভিতরে আইটেম ইন জেনারেল, যেই যেই ভ্যালুজ এর জন্য ফাংশন আইটেম আমাকে ট্রু রিটার্ন করবে, only those items will be included in the final list. This is how a filter function works. তো ফিল্টার ফাংশনের জন্য যে কল ব্যাকটা আমরা পাঠাচ্ছিলাম, যে ফাংশনটা আমরা পাঠাচ্ছিলাম, সেই ফাংশনটাকে শুধুমাত্র ট্রু বা ফলসই রিটার্ন করতে হবে, ইট ক্যানট রিটার্ন এনিথিং এলস। যদি অন্য কিছু রিটার্ন করে তাহলে ফিল্টার ফাংশন এরর দেবে, ঠিক আছে? দ্যাট ইজ দি হোল ওয়ার্কিং অফ আ ফিল্টার ফাংশন। এটার প্রোগ্রাম আমরা নেক্সট দিন দেখবো, আজকে তো আর টাইম নেই। তো তুই জাস্ট এটাকে একটু ফিনিশ করে নে, তারপরে ক্লাসটা আমি ওভার করে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে লেখা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাস তাহলে এই অবধি। নেক্সট ক্লাস আবার থার্সডে, সেদিন দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ।